তাহলে ম্যাম আমি নেক্সট ক্লাস থেকে ক্যামেরা অন করব, কারণ আজকে আমার কাছে মার্কস নাই। ঠিক আছে। আমরাও তাহলে ম্যাম। উনি হচ্ছে women, so we need to respect that. Okay, next. আমরাও ওমেনকে রেসপেক্ট করি সেই হিসেবে। দেখছেন বিশ্ববিদ্যালয় আপনার জন্য হচ্ছে সবাই এক্সকিউজ। আজকের জন্য ম্যাম সবাইকে মাফ করে দেন। না, আমি অনেকদিন ম্যাম ধরে আমি মাফ করে আমারও আসছি। পিসিতে ক্যামেরা নাই ম্যাম, আমি পিসিতে যাই। এমনি থাকো। ওকে, এনিওয়েজ লেটস স্টার্ট। তো লাস্ট ক্লাস আমরা কোথায় স্টপ করেছিলাম, কে আমাকে সামারি দিতে পারবে? ওয়াজ দেয়ার ফুললি মিস্টার শহীদুল ছিল আই থিংক, এন্ড মিস সবিতা আমাকে বলেন তো কোথায় আমরা স্টপ করেছি। ম্যাম হচ্ছে প্যারাফ্রেজিং প্যারাফ্রেজিং এগুলা এগুলা করাইছিলেন। ওভারঅল কি কি করেছি এটা একটু আমাকে বলেন। হোয়াট ইজ দ্য ওই হোল। যে এসে গুলা কত প্রকার, ইংলিশে বলেন, তারপরে ইংলিশে বলেন শুনি। okay, ma'am. Our past class was about essay writing. There was different kind of essays, information, problem solving essay, discussion essay, discussion both view, agree, disagree, advantage, disadvantage, and many others essay. And And then you said us to paraphrasing book, Cambridge book 15 to 18. Those essays we should paraphrase. okay, did I ask only to paraphrase or did I ask something else too? What did I ask? What else did I ask? I asked যে প্রত্যেকটা কোয়েশ্চেনে মানে কোনটা কি টাইপ অফ এসে এটা যেন ফিগার আউট করতে পারে, এটা ট্রাই করেছিলেন? হ্যাঁ, এটা এক্স্যাক্টলি। ট্রাই করছিলাম, তো এটা তার আগের ক্লাসে বলছিলেন। না, এই মানে এটার আগের ক্লাসেই বলেছি, ওটাই বললাম যে হচ্ছে ওখানে বলা আচ্ছা। হয়েছিল যে যেটা যেই কোয়েশ্চেন টাইপ গুলো আমরা দেখলাম, যখন আপনি হচ্ছে টাস্ক টু দেখবেন তখন কি ওটা পরিচয় মানে বুঝতে পারতেছেন কিনা যে কোন টাইপ অফ এসে আমাকে লিখতে, এটা হ্যাঁ, দেখেছিলেন? হ্যাঁ, 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 দেখছিলাম ম্যাম। ওকে, এন্ড হাউ অ্যাবাউট মিস্টার সাদিক, আপনি তো তাহলে লাস্ট টু ক্লাস যেহেতু ছিলেন না বললেন, তাহলে কি ভিডিও গুলো দেখে গেছিলেন? মিউট করা। ম্যাম আমি না যে ম্যাম, আপনাকে দেখার সময় পাই নাই, সরি ম্যাম। দেখছিলেন। সবিতা, আপনার এসেটা হচ্ছে আপনার ইয়াতে সাবমিশনের মধ্যে আসে নাই, যেটা আমি দেখলাম সে খালি মিস্টার শহীদুল্লাহটা দেখে, আরেকজনের আপনারটা আমি পাইলাম না ও, দেখে। ইয়াতে দেখেন তো তাহলে হচ্ছে আমাকে আপাতত হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন, যেটা আপনি আমাকে বলেছেন কয়েকবার। হোয়াটসঅ্যাপে দিতে পারবেন না ওটা? হ্যাঁ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব না তাহলে আজকে। তাহলে ওটা আমি তাহলে চেক করে দিই। আচ্ছা, ঠিক। ওকে, সো কাল লাস্ট টাইম আমরা শিখছিলাম, দেখতেছিলাম যে আমাদের প্ল্যানিং করা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যারা নতুন আছে এখানে আমাদের মধ্যে একজন নতুন ছিল, মিস্টার তৌহিদ এন্ড আর মিস্টার মামু। হ্যাঁ, তো আপনারা একটু চিন্তা করবেন যে যখনই রাইটিং এর ব্যাপারটা আসে, যে টাইপেরই কোয়েশ্চেন হোক, ফার্স্ট থিং ইজ উই নিড টু থিঙ্ক অফ আইডিয়াস। তো এখন প্রত্যেকটা কোয়েশ্চেন তো আমাকে যদি এসে লিখতে বলে, এটা তো আমাদের স্কুলের মতন না যে আমাকে বলে দিবে যে রাইট অ্যাবাউট দ্য কাউ, আমি কাউ নিয়েই লেখা শুরু করে দেবো, ঠিক আছে, কোনো চিন্তা ভাবনা ছাড়া আমি জানি কাউ কি। তো আইএলটিএস এর ক্ষেত্রে সেটা না, আইএলটিএস এর টপিক গুলো ইজ বড়, আমার দুই তিন লাইনের হচ্ছে কোয়েশ্চেন থাকবে, তাহলে আমাকে বুঝতে হবে যে কোয়েশ্চেনটা কি, সেই অনুযায়ী আমাকে হচ্ছে আইডিয়া গুলো থিঙ্ক করতে হবে। তো আম, সবচেয়ে বড় যে ভয়টা থাকে, ওয়ান অফ দ্য বিগেস্ট ফিয়ার স্টুডেন্টস হ্যাভ ইজ ওপেনিং আপ দ্য রাইটিং পেপার এন্ড কোয়েশ্চেনটা দেখেই হচ্ছে মাইন্ড ব্লক খেয়ে যায়, কি লিখব, কি আছে এত বড় এত জিনিস তো আমি জীবনে চিন্তাও করিনি যে আছে। তো এই আইডিয়াটা তখন পাওয়ার জন্য যে এর মধ্যে আমি কিভাবে এত কিছু মনে করবো, ওখানে অনেকটা টাইম কেটে যায়। তো এই জন্য হচ্ছে আপনাদেরকে আইডিয়া যে জেনারেট করার এইগুলো কিছু ওয়ে দেখতে হবে। তো এখানে তিনটা ওয়ে আছে, তিনটা ওয়ে, যখন আপনি যে কোনো কোয়েশ্চেন দেখবেন, কোন একটা আইডিয়া যখন জেনারেট করবেন, তখন দেখবেন যে তিনটা ওয়ে, কিন্তু এটা মনে রাখতে হবে যে মানে
সব ওয়ে সবার জন্য হচ্ছে ইকুয়াল। একটা যার জন্য কাজে দিব অন্যটা মানে ওইটাই আবার অন্যজনকে কাজে দিবে না। তো আপনি তিনটা ট্রাই করে দেখবেন, এই যে আমাদের ক্লাস করা মানে ক্লাস যে চলতেছে এই সময় দেখবেন যে মানে নট রাইট নাও, ধরেন আজকে ক্লাসের পরে আপনি একটু বসবেন নিয়ে যে তিনটার মধ্যে আমার জন্য কোনটা ইজি হবে। তো একটা সবার জন্য ফিট হবে না, জাস্ট চুজ যেটা আপনার জন্য সবচেয়ে ইজি। সো there are three ways to generate this. তারপরে হচ্ছে আইডিয়াসটা ফার্স্ট হচ্ছে দেখেন কমন টপিক ফ্যামিলারাইজেশন। এখন দেখেন আমাদের যে আইএলস এটা কিন্তু রিয়েল লাইফের বাইরে কিছু না, রিয়েল লাইফে যা হয় তা অনুযায়ী যেটা আমাদের স্পিকিং ক্ষেত্রে হয়। This means knowing the 10 common topics that comes up in the exam and learning some vocabularies associated with these repeated topics. তো এর জন্য মানে কি মানে টপিকটার সাথে আমাকে একটু ফ্যামিলারাইজ হতে হবে, তাই না? তাহলে হচ্ছে কি কি টপিক আসতে পারে, ওয়ান অফ দ্য মেইন টপিক আমরা দেখছি কি ছিল, টেকনোলজি। এখনকার দিনে টেকনোলজি সবচেয়ে বড় একটা অনগোয়িং ইস্যু কি এআই, তাই না? এআই, ভার্চুয়াল রিয়েলিটি, তারপরে হচ্ছে আপনার আরো কি থাকে ধরেন হচ্ছে ইউজ অফ স্মার্টফোনস। তো টেকনোলজি রিলেটেড আপনি কিছু ভোকাবুলারিজ অ্যাটলিস্ট আপনার কাছে 20টা ভোকাবুলারিজ থাকতে হবে এক্সামে যাওয়ার আগে, যেন আপনি 20টা ভোকাবুলারিজ মাথায় আপনার থাকে। তার মানে আর আলাদা একটা খাতায় রাখবেন যেখানে আপনি এগুলো রিলেটেড। এখন আরেকটা জিনিস আপনি একটু রিলেট করেন, যারা একবার যদি আপনি স্পিকিং এর জন্য এসব করে ফেলেন, রাইটিং এর জন্য আলাদা করে কিন্তু করা লাগতেছে না, ওই সেম টপিকে ঘুরে ফিরে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো আমরা যেরকম যে টেকনোলজি রিলেটেড কিছু ওয়ার্ড শিখতে বলছি বা টেকনোলজি রিলেটেড কি কি ইউজ করি, ওইটা যদি আমি স্পিকিং এর জন্য প্র্যাকটিস করি এদিকে আমার রাইটিং এর জিনিসটাও হয়ে যাচ্ছে, রাইট? তো টপিকের সাথে ফ্যামিলারাইজ হতে হবে, যে এর থেকে বাইরে তো কিছু দিবেন। তো আর টেকনোলজি থাকলো, হেলথ, হেলথ রিলেটেড কি থাকতে পারে, সিকনেস, তারপরে হেলথ রিলেটেড কোনো হচ্ছে আমার হেলথ কেমন আছে, ভালো আছে না খারাপ আছে। ধরেন 2-3টা হেলথ এফেক্টস এর ব্যাপারে জেনে গেলেন, যেরকম অ্যাসমা, অ্যাসমা জিনিসটা হচ্ছে অনেক কিছুর সাথে রিলেটেড, পলিউশনের সাথে রিলেটেড, হেলথের সাথে রিলেটেড, তো এটা নিয়ে নিলেন। তারপরে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টাল ইস্যু, ওই যে কোনো দুইটা ইস্যু আপনার নিয়ে স্টাডি করবেন। তো এটা আজকে আপনাদের কাজ, যারা নতুন আছেন তাদেরও আপনার কাজ এনভায়রনমেন্টের যে কোনো 2 এনভায়রনমেন্টাল ইস্যু এটা নিয়ে আপনারা একটা লিখবেন, এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে পড়বেন, ঠিক আছে? গুগলে যে হচ্ছে 2 এনভায়রনমেন্টাল ইস্যুস নিয়ে পড়বেন, যাতে করে আপনারা বলতে পারেন ইস্যুটা কি, কেন হয়, এটা হওয়ার কারণে কি কি প্রবলেম হয়, এগুলোর এক্সাম্পল কি, এক্সাম্পল বা স্ট্যাটিস্টিক্যালি এই দুটো এনভায়রনমেন্টাল প্রবলেম নিয়ে কি বলা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ, দুইটার থেকে বেশি আপনাকে লাগবে না, ঠিক আছে? এনভায়রনমেন্টাল ইস্যুস, যেমন এনভায়রনমেন্টাল ইস্যু এগুলো কি যখন বলি, হুম পলিউশন, এয়ার পলিউশন, তারপরে হুম ওয়াটার ওয়াটার পলিউশন, পলিউশন, এগুলো হ্যাঁ তারপরে সাউন্ড গ্রিন পলিউশন। হ্যাঁ গ্রিন হাউস এফেক্ট, এই তিনটার মধ্যে আপনি এনভায়রনমেন্টাল ইস্যু অনেক কিছু হতে পারে, কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এক সাইড হয়তো ডিফরেস্টেশন, বনজারীকরণের কারণে তো আমাদের মানে হুম এই বায়োডাইভার্সিটি মানে অনেক রিলেটেড যেগুলো জিনিসগুলো আসতে পারে আর কি। হ্যাঁ। সো এখন কথা হইতেছে ইন্টারনেটে হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন, এত এত ডেটা, আমার তো সব লাগতেছে না। আপনার এক্স্যাক্টলি যেটা বলতে হবে ওই জিনিসগুলো আপনি আলাদা করে নোট করবেন, এমন করবেন না যে গুগলে যা আছে কপি পেস্ট করবেন না। আপনি যেন এই কয়েকটা জিনিস আনসার করতে পারেন। ধরেন আমি ধরে নিলাম আমার টপিক হচ্ছে এয়ার পলিউশন, এটা হচ্ছে আমার এনভায়রনমেন্টাল ইস্যু। প্রথমে হোয়াট ইজ এয়ার পলিউশন, ওয়াই ডাজ এয়ার পলিউশন হ্যাপেন, ওয়ার ডাজ ইট হ্যাপেন, কখন হয়, কোন দেশ সবচেয়ে বেশি এটা এয়ার পলিউশনটা এখন হচ্ছে ভোগ করতেছে, তাই না? তারপরে এই জিনিসটা নিয়ে নিলেন। তারপরে আরেকটা হতেছে এয়ার পলিউশন হওয়ার কারণে যে রিজন গুলা, কজেস, তারপর এটার কারণে ইফেক্ট কি পড়ে আমাদের শরীরের উপর, এনভায়রনমেন্টের উপর, এই জিনিসগুলা। তাহলে আমি কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। শুধুমাত্র দুইটা চিনে গেলে তাহলে আপনার এনভায়রনমেন্টের রিলেটেড স্পিকিং এ বলেন, আপনার রিডিং এ বলেন, আপনার রাইটিং এ বলেন, সলভ একটা জিনিসই। তো এই জিনিসটা আপনি নিজে থেকে একটু research করবেন। তারপরে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমাদের যখন রাইটিং টাস্ক 2টা হয় তখন আমাদের বডি প্যারাগ্রাফ গুলোতে একটা এক্সাম্পল দিতে হয়, রাইট? রিমেম্বার? তো ওখানে যেন আমি স্ট্যাটিস্টিক্যাল কিছু বলতে পারি যে এই মুহূর্তে এয়ার পলিউশনের হার এত%, WHO বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা বলছে। সি দিস ইজ স্মার্ট ওয়ার্ড, আপনি একটা দিয়ে পরে কি করবেন, হেলথ রিলেটেড কোনো কোয়েশ্চেন আসলেও আপনি এই স্ট্যাটিস্টিকটা ইউজ করবেন, বা আপনার পলিউশন রিলেটেড বা এনভায়রনমেন্ট কিছু রিলেটেড হলে আপনি এই স্ট্যাটিস্টিক ইউজ করবেন।
ঠিক আছে, তো একটা দিয়ে বা হচ্ছে কোনো যদি হেলথ অর্গানাইজেশন রিলেটেড আসে তখন আপনি এটা বলতে পারবেন। তো আপনার এমন ভাবে আইএলটিএস এর সময় সবসময় স্মার্ট ওয়ার্ক করতে হয়। অনেক বেশি কাজ করতে হয়, কিছু জিনিস সিম্পলি। তো আমি কি করলাম, কজেস তারপরে ইফেক্টস বলে দিলাম, 3-4টা হেলথ ইস্যুস বলবেন, 3-4টা এক্সাম্পল জেনে যাবেন। বা আমাদের বাংলাদেশে এখনকার রেটে এয়ার পলিউশনের হার কত বলা হয়, আহ, হ্যাঁ কত বলা হয়, বা হচ্ছে কতটা খারাপ, কিসের কারণে হচ্ছে। এই জিনিসগুলোর ব্যাপারে আমি নেক্সট ক্লাসে আপনাদের থেকে হচ্ছে আমি স্পিচ নিব। ঠিক আছে, 2টা এনভায়রনমেন্টাল ইস্যু সবাইকে দিচ্ছি। ওকে মিস্টার সাদিক, মিস্টার শহীদুল, মিস সবিতা, মিস্টার রুসলান, মিস্টার তাওহিদ এন্ড মিস্টার মামুন। হ্যাঁ, আপনাদের দুজনকে আরেকটু আমি বলে ওকে। দিই। তো জাস্ট হচ্ছে 2টা এনভায়রনমেন্টাল ইস্যু ধরেন, বলবেন যে এয়ার পলিউশন, ওরে লিখবেন হোয়াট ইজ এয়ার পলিউশন, ওয়াই ডাজ এয়ার পলিউশন হ্যাপেন, সেপারেট সেপারেট ভাবে কোশ্চেন করে করে আপনি গুগল থেকে ডেটা মানে কি বলে ইনফরমেশন গ্যাদার করে আপনি এক জায়গায় লিখবেন, লিখে হচ্ছে নেক্সট ক্লাসে আমার সামনে প্রেজেন্ট করবেন। বুঝতে পারছেন এটা? ক্লিয়ার? Yes, ma'am. Clear. 2টা ইস্যুস, এটা শুনলে কিন্তু অনেক ভাবে লাভ হবে। 2টা একটু মানে আপনার যেন যে কেউ আস করলে আপনি বলতে পারেন। তো 2 এনভায়রনমেন্ট ইস্যুস এটা গেল। তারপর হেলথ রিলেটেড আর একটা হচ্ছে 2 সিকনেস। আপনাদের টাইম তো অনেক, একটু আরেকটু কাজ দিব আপনাদেরকে। সেটা হচ্ছে যেহেতু 1 2 3 4 4 দিন আছে আপনাদের কাছে, ইজিলি আপনি আরেকটা জিনিস করতে পারেন। হেলথ রিলেটেড সিকনেস 2 সিকনেসেস হতে পারে। সিকনেস কি হতে পারে, ক্যান্সার হতে পারে, আর একটা হতে পারে কি অ্যাসমা হতে পারে, ডায়াবেটিস হতে পারে। এই যে কোনো কোনো একটা ইলনেস নিয়ে হচ্ছে অবস্থিতি কোনো দুইটা। এটা আসতে পারেন। হুম, যে কোনো ওবেসিটি, ওবেসিটি ম্যাম সবচেয়ে ইজি। এখানে কিন্তু হেলথ রিলেটেড যদি বলি, এখানে কিন্তু অনেক সময় খাবার দাবারের ব্যাপারটাও চলে আসে অনেক সময়, যে অনেক হ্যাঁ যেমন হ্যাঁ, সুগার এটা একসাথে চলে আসে। এই হ্যাঁ, কারণে। এইটাই। তারপর হচ্ছে ফাস্ট ফুড রিলেটেড স্ট্যাটিস্টিক দেখলেন যে কেএফসির কারণে হচ্ছে মানে অনেক জায়গায় হচ্ছে ম্যাকডোনাল্ডস হচ্ছে অনেক ডিপেন্ডেন্ট। আমেরিকাতে দেখা যায় যে এত% মানুষ অবেস, কারণ হচ্ছে এত এত ফাস্ট ফুডের দোকান ওদের কাছে। তো হেলথ রিলেটেড 2টা জিনিস, একটা হতে পারে যে কোনো 2টা আপনি চুজ করে নিলেন, ক্যান্সার নিলেন, এমন কিছু নেবেন যেটা কমন হয়, ডায়াবেটিস নিলেন, ওবেসিটি। ওবেসিটি কি, ওবেসিটি হচ্ছে যারা হচ্ছে একটু ওভারওয়েট হয়ে যায় বা হ্যাঁ, ওভারওয়েটের থেকে বেশি যেটা, তাই না? ফাস্ট ফুড খেতে খেতে এটা সবচেয়ে ইজি, যেটা হলেন যে ফাস্ট ফুড রিলেটেড কথা এসে যাচ্ছে। তো তার মানে আমি তাহলে কি দিলাম, এনভায়রনমেন্টাল ইস্যু আর সিকনেস। তারপরে আস্তে আস্তে সবগুলো করেন, কিন্তু আপাতত আমি নেক্সট ক্লাসে যেন এনভায়রনমেন্টাল ইস্যু আর সিকনেস, আর যদি করতে পারেন তত ভালো। এডুকেশন, এডুকেশন রিলেটেড আসলে আপনাকে ওরকম রিসার্চ করতে হবে না, আপনারা সবাই জানেন। তো এডুকেশন রিলেটেড আপনি যদি বলতে পারেন যে ইউনিভার্সিটি লাইফটা আপনার কেমন ছিল, বা এডুকেশন রিলেটেড কোনো কি বলা হয় কোনো স্ট্যাটিস্টিক জানা গেলে ওটা বলবেন। যে কোয়েশ্চেন গুলো এমনই হবে যে আপনার কি মনে হয় যে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ালেখা করা কি উচিত যদি একটা ভালো জব পেতে হয়, নাকি কি মনে করেন যে হচ্ছে ডিগ্রি ছাড়াও হচ্ছে আমরা একটা ভালো জব পেতে পারি, এরকম টাইপ কোয়েশ্চেন। এই টাইপের হচ্ছে কিছু স্ট্যাটিস্টিক দেখে নেবেন। ডেভেলপমেন্ট, আরবান এরিয়া ডেভেলপমেন্ট হতে পারে, রুরাল এরিয়া ডেভেলপমেন্ট হতে পারে, বা কোনো একটা কনস্ট্রাকশন সাইটের ডেভেলপমেন্ট হতে পারে, কোনো একটা দেশের ডেভেলপমেন্ট হতে পারে। তো আস্তে আস্তে ওই জিনিসগুলো দেখবে। তারপর গ্লোবালাইজেশনের ব্যাপারটা, এই গ্লোবালাইজেশন কি জিনিস এটা একটু রিসার্চ করে রাখবেন, এটা আরেকটা কাজ আপনাদের। হোয়াট ইজ গ্লোবালাইজেশন? তো আমি কিন্তু এইগুলো জিজ্ঞেস করবো, আমি আমার নোট আছে। হোয়াট ইজ গ্লোবালাইজেশন, 2টা ম্যাম, এনভায়রনমেন্টাল ইস্যু। জি বলেন। আমি ক্যামেরাটা একটু অফ করি, আমার ওই ফোনের স্ক্রিন তো ছোট ম্যাম, আমি একটু পিসিতে শিফট করি। ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। তো এটা একটা কথা। আর হচ্ছে তারপর পাবলিক ট্রান্সপোর্ট তো আমরা আসলে এটা নিয়ে কোনো আলাদা করে কিছু বলার নেই, আপনারা নিজেরাই বুঝছেন। বাস নিয়ে, ট্যাক্সি, এগুলো রিলেটেড যেন কথা বলতে পারেন যে আপনার কি মনে হয় যে ধরেন রিক্সার কারণে কি আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, রিক্সার জায়গায় আপনি অন্য কিছু রিপ্লেস করে দেবেন। কারণ কি আইএলটিএস এর মধ্যে আমাদেরকে এটা দেখবেন আমার জেনারেল নলেজ কত, দেখতেছে আমি ইংলিশটা ভালো মতন প্রেজেন্ট করতে পারছি। এইটাই। ক্রিমিনাল জাস্টিসের জাস্ট হচ্ছে কোনো চুরির ব্যাপারে যেন কিছু আইডিয়া থাকে, বা ল কি বলছে ক্রাইমের ব্যাপারে, কোন ক্রাইমটা সবচেয়ে হচ্ছে মানে হাইয়েস্ট রিকর্ডেড ক্রাইম। তারপর এরকম রিলেটেড কি কমন টপিকের সাথে আপনি একটু ইয়া হবে। এখানে সব টপিক নাই, আমি স্পিকিং এর সময় যেগুলো দিচ্ছিলাম ওই টাইপেরই যেন টপিক আপনি কমন থাকে, আপনার মাইন্ডে যেন থাকে এগুলো ব্যাপারে আইডিয়া, সব রিলেটেড। তো
Yeah, that's all. তো এটা একটা টাইপ হতে পারে যে আপনি যদি এখন থেকে এটা এক জায়গায় হচ্ছে আপনার কালেক্ট করা থাকে, রিয়েল এক্সামে আপনার টাইমটা একটু কম লাগবে, কারণ তখন আপনাকে এত বেশি থিঙ্ক করতে হবে না, দেখলে আপনার মাথায় আইডিয়া এসে যাচ্ছে। তো এটা ওয়ান ওয়ে, যেটা এটাকে আমি বলছি 3 ways অফ জেনারেটিং আইডিয়াস। দিস ইজ ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ান ইজ, সবাই নোট করছে না যে কি পড়া? আমি নেক্সট ক্লাসে কিন্তু কারো এক্সপ্রেশন বললাম, নোটেড? ম্যাম এটা কি মুখে জিজ্ঞেস করবেন টপিক হ্যাঁ, গুলো মুখে জিজ্ঞেস সম্পর্কে? করবেন। হ্যাঁ, এটা একদম এমন ভাবে পড়বেন যেন আপনি স্পিকিং পার্ট 2 এর আমাকে স্পিচ দিচ্ছেন, বুঝতে পারছেন? তাহলে বলার সময় আমি হচ্ছে তাহলে স্পিকিং পার্ট 2 আর হচ্ছে রাইটিং এর একটা 2 in 1 হয়ে যাবে। মিস Clear? এডুকেশন রিলেটেড এর পরে কি বলেছেন পাবলিক ট্রান্সপোর্টের আগে? গ্লোবালাইজেশনের অর্থ কি এটা একটু জেনে আসবেন। হোয়াট ইজ গ্লোবালাইজেশন? বিশ্বায়ন। তো দিস ইজ ওয়ান থিং। ওকে, তাহলে হচ্ছে এটা হয়ে গেল হচ্ছে মেন। আরেকটা হচ্ছে 5 questions মেথড। এটাও সিমিলার টু কমন টপিক, যখন আপনি জানবেন যে, যেটা আমি আগে বলছিলাম হোয়াট, ওয়াই, ওয়েন, ওয়্যার, হাউ, এগুলো কোয়েশ্চেন করে কিন্তু আপনি রাইটিং টাস্কও হতেছে 5 question মেথডটা ইউজ করতে পারেন। যে আচ্ছা এই টপিকটা দিছিল, ঠিক আছে, ওখানে যদি বলে যে ওবেসিটি ইজ আ পজিটিভ ফ্যাক্টর ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? তাহলে আমি আমি তখন আমি চিন্তা করব যে কেন কেন না, বা হচ্ছে কোন কোন জায়গায়, ওয়ার, হাউ, কেন এটা ভালো জিনিস হতে পারে, কেন এটা খারাপ জিনিস হতে পারে, ধরেন একটা টপিক। তো এইটা নিয়ে আপনি অনেকগুলো কোয়েশ্চেন করে আনসার করেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় রাইটিং এর ক্ষেত্রে এটা করে বেশি লাভ হবে না, বাট যদি আপনার কাছে মনে হয় যে এরকম করে হচ্ছে লাভ হচ্ছে, তাহলে ইউ ক্যান ইউজ দিস। আর আরেকটা ভালো মেথড হচ্ছে কফি শপ মেথড, যেটা হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডের সাথে ধরেন হচ্ছে একটা কনভারসেশন করতেছেন। এখন আপনার ফ্রেন্ড যখন আপনাকে ওটা একটা জিজ্ঞেস করবে কোন একটা কোয়েশ্চেন, ওই সময় আপনি অন স্পট কি আনসার করবেন, ওই টাইপের যেন আপনি আনসার করতে পারেন কোয়েশ্চেন দেখে। তো হ্যাভ এ ফ্রেন্ডলি কনভারসেশন যদি আপনাকে ওই ফ্রেন্ড জিজ্ঞেস করতো, কারণ আপনি যখন এক্সামে বসেন, এক্সামে তো বসেন হচ্ছে আপনার এই মাইন্ডসেট নিয়ে যে আচ্ছা, এটা নিয়ে আমাকে মার্কিং হবে, এখানে আমি যা তাই আমার স্কোর আসবে। কিন্তু যখন আপনি, তখন আপনাকে নিজেকে ট্রেন করতে হবে যে ধরেন আমাকে এটা সিম্পলি কেউ একটা আস্ক করুন, তাহলে লজিক্যালি আমি কি কি বলতে পারি, মানে ঠিক ভুল কিছু নাই, কি কি আমি বলতে পারি ওই রিলেটেড আপনি করুন। তো এই যে কফি শপ মেথডটা একটু প্র্যাকটিস করবেন, আর কমন টপ ফ্যামিলাইজেশন আর 5 question আসলে এখান থেকেই আসে, যে টপিকটা রিলেটেড আপনি 5টা জিনিস বলতে পারছেন। তো দ্যাটস ওয়ান থিং। যেমন ধরেন, in some countries young people are encouraged to work or travel for a year between finishing high school and starting university studies, because the advantages and disadvantages for young people who decide to do this. আচ্ছা, ফার্স্ট অফ অল আমাকে বলেন যে এটা কি টাইপ অফ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কথা বলছে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আর এখানে আইডিয়া গুলো কি কি, যদি আমি এই যে 5 মেথড কোয়েশ্চেনটা ইউজ করি, তাহলে কি হবে? ওয়াই, যে এটা কেন হচ্ছে অ্যাডভান্টেজ, টু গেইন মোর ওয়ার্কার এক্সপিরিয়েন্স, টু এক্সপিরিয়েন্স লাইফ ইন ডিফারেন্ট কান্ট্রিজ, টু আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট কালচার্স, টু মেক মানি, টু ইউনিভার্সিটি। তো এটা হয়ে গেল আমার হচ্ছে একটা ওয়ার আনসার, ওয়ার। তো এখান দিয়ে আমরা কি বলতাম, কারণ এখানে কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে কি যে তারা ইয়াং আছে, তাদেরকে আমরা এনকারেজ করি যেন হচ্ছে ওরা কাজ করে অথবা কোনো জায়গায় ট্রাভেল করে, হাই স্কুলের পরে ডিরেক্টলি ইউনিভার্সিটিতে যাওয়ার আগে কোনো কিছু করে, লাইফ এক্সপ্লোর করে, বা হচ্ছে পড়াশোনা করে, আই মিন পড়াশোনা না, জব করে। তো এখানে যদি আমি ওয়াই বলি, তখন কি, এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য, বিভিন্ন দেশে তাদের লাইফ এক্সপিরিয়েন্স করার জন্য, বা ডিফারেন্ট কালচার ইউজ করার জন্য, অথবা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য টাকা ইয়া করার জন্য, তাই না? কারণ হচ্ছে, কারণ তারা লেজি, বা ওই টাইমে এত বেশি মেচুরড হয় না ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য, অনেকে এরকম থাকে, তাই না? তো ফার্স্ট ইয়ারটা এমনিতেও ওভাবে ওয়েস্ট হয়ে যায়, তার চেয়ে বলে যে যেন হচ্ছে এরকম একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। তারপর ওয়ার, টুরিস্ট ডেস্টিনেশন, ডেভেলপিং কান্ট্রিজ। তো এইভাবে করে করে কোয়েশ্চেন করতে করতে আসলে অনেকটা টাইমও চলে যেতে পারে, সবাই যদি ওরকম কুইকলি না করতে পারে। তো ট্রাই যে আমি কমন টপিক গুলো যেন আমার মাথায় থাকে, ইন কেস একটু আনফ্যামিলিয়ার হয়ে যায়, তখন একটু ওয়াই, ওয়ার তে কোয়েশ্চেন করে করে চেষ্টা করবেন যে এটা কেন ভালো না, বা এটা কেন ভালো। ওকে, ওকে। তো এটা হচ্ছে ওয়েজ অফ জেনারেটিং ইউর আইডিয়াস। নেক্সট হচ্ছে আপনার
তাহলে শুরু করি আমরা হচ্ছে প্রথম এটা দিয়ে। আহ ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য এসে। সো এই ইন্ট্রোডাকশনটা দিয়ে হচ্ছে আপনার কিন্তু এক্সামিনেটর শুরু করবে। তো আপনার যখন পেপারটা পড়বে, ইউ ওয়ান্ট টু মেক শিওর যে আপনার পেপারটা যেই পড়ে যেন হচ্ছে ইন্টারেস্ট থাকে, তাই না? তো এই জন্যই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন খুবই সুন্দর করতে হবে। ইটস ফর এভরিথিং, আমি পার্ট ওয়ানও বলেছিলাম, যাতে করে আপনার হচ্ছে একটা আইডিয়া এসে যায় যে আমি কিরকম একটা এসে পড়তে যাচ্ছি। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, একটা ইংলিশে কথা আছে যে প্রথম ইমপ্রেশনই আসলে লাস্ট ইমপ্রেশন। তো এই জিনিসটা আপনার এসে ক্ষেত্রেও হবে, এটা একটু মনে রাখতে হবে যে যার কারণে এক্সামিনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো দ্যাটস ওয়াই ইন্ট্রোডাকশনটা যেটা সুন্দর হয়। এখন যেটা জিনিসটা আমি আগেও হচ্ছে মেনশন করেছি যে কমন যে প্রবলেম গুলো হয়, উই টক টু জেনারেলি অ্যাবাউট দ্য টপিক। টকিং টু জেনারেলি অর্থ কি? সাধারণত কি? একদম সাধারণ ভাবে। হ্যাঁ, একদম সাধারণ মানে কমন। হচ্ছে ওই টপিকে অলরেডি বলা আছে যে একটু আগে আমরা কি বললাম, ইউনিভার্সিটিতে যাওয়ার আগে আমাদেরকে হচ্ছে এদের মানে ঘোরা উচিত বিভিন্ন দেশে, বা হচ্ছে জব করা উচিত। এখন আমি তো ইউনিভার্সিটি শুনছি, ইউনিভার্সিটি যদি লিখে ফেলি তাহলে কি হচ্ছে, জেনারেলি আমি কথাগুলো বলছি। আমাকে ওই পয়েন্টে পয়েন্টে কথা বলতে, ইউনিভার্সিটির সাথে কি মাইক্রো কিওয়ার্ডস কি ছিল ওখানে, জব, আর হচ্ছে গোয়িং টু ডিফারেন্ট কান্ট্রিজ বিফোর স্টার্টিং অফ ইউনিভার্সিটি। তো আমি জেনারেলি করতে পারবো না, ঠিক আছে? আবার হচ্ছে আপনার এসেটাকে এরকম নর্মালি স্টার্ট করবে না। নাও ডেজ এখনকার দেখা যায় ইন মডার্ন লাইফ, বাট এই যে এটা স্টার্ট করে তারপর আপনি যদি জেনারেল ইনফরমেশন দেন, তাহলে কিন্তু এটা হচ্ছে খুবই কমন হয়ে যায়। আর রাইটিং এর ক্ষেত্রে যেটা মেইন ফ্যাক্টর, অনেকে যেটা করে কোন একটা লেআউট ফলো করে। তো আমি যেটা বলবো, ট্রাই টু বি আ বিট ডিফারেন্ট। আপনি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী ঠিক থাকবেন, কিন্তু কমন স্টার্ট গুলো করবেন না। যে ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের মডার্ন ওয়ার্ল্ডে এরকম এরকম এগুলো খুবই কমন স্টার্ট। একটু ডিফারেন্ট ভাবে স্টার্টিং গুলো দেখবেন। এটা কিভাবে করবেন, এটা হচ্ছে আপনি অ্যারাউন্ড 20টা হচ্ছে ইন্ট্রোডাকশন করবেন, ওরা হচ্ছে দেখবেন যে কে কে কিরকম ভাবে হচ্ছে দিয়েছে। তারপর নিজের একটা টাচ, যেন কেউ পড়লে যেন ধরেন অ্যাজ এ টিচার আমি আপনারটা পড়লে যেন বুঝি যে এটা সবার একটা স্টাইল লেখার মধ্যে। তো ওই স্টাইলটা আপনার নিজে ক্রিয়েট, আন্ডারস্টুড? ম্যাম, ইন্ট্রোডাকশনটা তো মোটামুটি এসে টাইপের উপর অনেক সময় নির্ভর করে না? টাইপের উপর নির্ভর করে, বাট স্টিল প্রথম যে লাইনটা ওটা তো একটা থিসিস স্টেটমেন্ট হয় বা হুক স্টেটমেন্ট টাইপ হয়। তো ওইটা একটু ডিফারেন্টই হয়, তো ওইটা একটু ট্রাই জেনারেল একটা করবেন। স্টেটমেন্ট থাকে। হ্যাঁ, কিন্তু প্রচুর জেনারেল করে ফেলবে না, এমন ভাবে করবে যে না স্টাইলটা ওখানে ভেসে আসে। বাকিরা সবাই যেটা করে ওটা থেকে একটু ভিন্ন কিছু করে ট্রাই। ওটা কামস উইথ প্র্যাকটিস, এটা আসলে করার কোনো শর্ট। তো আর হচ্ছে জেনারেলি টপিক করতে পারবে না, যে ফলোড বাই জেনারেল ইনফরমেশন। নাও ডেজ উই নো দ্যাট গোয়িং টু ডিফারেন্ট কান্ট্রি। Okay. So that's one thing. Secondly হচ্ছে not giving your opinion. তো আপনার ইয়েতে যখন আপনাকে কোয়েশ্চেন করা হবে, আপনাকে জিজ্ঞেস করা হবে যে আম, ধরেন ডিসকাস বোথ ভিউস এন্ড গিভ ইয়োর পয়েন্ট অফ ভিউ এন্ড গিভ ইয়োর ওপিনিয়ন। তখন যেন আপনার ওপিনিয়নটা মিস না হয়ে যায় ইন্ট্রোডাকশন, রাইট? সো এইটাতে হচ্ছে আপনাকে ইন্ট্রোডাকশনে বলে দিতে হবে যে আসলে আপনি কোনটার সাথে স্ট্যান্ড করছেন। সো মেক শিওর টু গিভ ইয়োর ওপিনিয়ন। আর হচ্ছে not supporting your opinion with main ideas. If you don't do this, the examiner doesn't really know what you think about the question. This will also lose your marks. তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন আপনি হচ্ছে আপনার কোনো ওপিনিয়ন দিচ্ছেন, ওটার কারণটা যেন আপনি এসের মধ্যে থাকে, ঠিক আছে? যখন আপনাকে ওটা আমি যখন কোয়েশ্চেন করবো তখন বুঝতে পারবো যে আপনার আইডিয়া গুলো জাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে দিলে হয়ে যায় না। ওটাকে স্ট্রং ডিটেলের সাথে হচ্ছে একটু সাপোর্ট, এখানে সবকিছুই আপনার সাপোর্ট অনুযায়ী, সেটা রাইট হোক রং হোক আপনি কিছু একটা বলতে হবে ওটার ডিফেন্স। তো এটা একটা জিনিস হলো। দেন হচ্ছে ট্রাইং টু রাইট আ হুক অর টু বি এন্টারটেইনিং। আমি একটা কথা অলওয়েজ বলি যখন আমরা সিটিং করি, যে একটু হুকটা থাকা হচ্ছে জরুরি, তাই না? টু বি এন্টারটেইনিং। রাইটিং এর ক্ষেত্রে আমাদের আইএলটিএস এর ক্ষেত্রে যখন কথা বলছি, এটা যেটা স্পিকিং না,
এখানে আপনি একটু হুক করতে যায়, একটু এন্টারটেইনিং করতে যায়, যদি আপনার মানে মেইন সেন্স অফ কোয়েশ্চেন যদি একটু হারায় যায়, তখন কিন্তু হচ্ছে পয়েন্টসটাও মিসিং। তো মেক শিওর যে আপনি হুকটা ভালো করে করেন, কিন্তু এমন ভাবে করেন না যে ওটা খুবই খালি এন্টারটেইনিং হলো কিন্তু কাজের কাজ হলো। কারণ আমি লাস্ট ক্লাসে একটা কথা বলেছিলাম, give your examiner what they are asking you. এক্সামিনার যেরকম আমাকে আস্ক করতেছে আমি যেন সেই সেই জিনিসগুলোই দিই, নাথিং মোর নাথিং লেস। তার থেকে বেশি দেওয়ার কিছু দরকার নেই, তার থেকে কম দেওয়ার কিছু। দ্যাটস দ্য রুল। তারপর ইউজিং অ্যান ইনফর্মাল স্টাইল। সো ইউ নো যে আপনি কাকে কাকে পড়তে দিচ্ছেন। আপনি যাকে পড়তে দিচ্ছেন, যে আপনার খাতা চেক করবেন, তার মিনিমাম 20-30 বছরের এক্সপিরিয়েন্স আছে। সে আইএলটিএস রিলেটেড সবকিছু জানে, তাই না? এক্সামিনার যারা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলে থাকে বা যেখানে থাকে, তো দে আর ভেরি লাইক ফর্মাল, নো দে নো অল দ্য থিংস, অল ইউর লিটারি ডিভাইসেস, এভরিথিং। তো নো ইউর অডিয়েন্স। তো আপনাকে একাডেমিক স্টাইলেই লিখতে হবে। ইউ ক্যানট রাইট ইট ইনফর্মালি, কোনো ইনফর্মাল ওয়ার্ডস যেন আপনি না use করেন। তো এটা হচ্ছে কথা। তারপর let's see this one. Question যদি থাকে, there is a good deal of evidence that increasing car use is contributing to global warming and having other undesirable effects on people's health and well-being. What extent do you agree or disagree with this statement? আচ্ছা, এটা একটু পরে আমাকে একটু কোয়েশ্চেনটাই বুঝাবে। আসতেছি। ম্যাম এটা এগ্রি ডিসএগ্রি এসে হ্যাঁ, এখন কোয়েশ্চেনটা আমাকে এক্সপ্লেন করে দেন, কোয়েশ্চেনটার মানে কি বলতেছে। কোশ্চেনে হচ্ছে বলছে যে কার ইউজ করা বেড়ে গেলে এটা হেলথের উপরে প্রভাব পড়ে, এটা আপনি এগ্রি করেন না ডিসএগ্রি করেন? শুধু হেলথ নাকি আর কি বলছে? কোয়েশ্চেনে কোনো মাইক্রো কিওয়ার্ডস কিন্তু বাদ দিয়ে না। গ্লোবাল ম্যাম গ্লোবাল এখানে ওয়ার্মিং, অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে গ্লোবাল ম্যাম ওয়ার্মিং, তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি গ্লোবাল ওয়ার্মিংটা, সরি, মানে ইনক্রিজিং কার মানে গাড়ি ব্যবহার করার কারণে যেটা মানে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, এই বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে যেটা আনডিজারেবল ইফেক্ট মানে অপ্রত্যাশিত কিছু ইফেক্ট যেটা মানুষের হেলথের উপর মানে হেলথের উপর পড়ছে, মানে সেটার ব্যাপারে কথা বলছে আর কি। তা দুইটা বিষয় যে তারা টাচ এটার করছে। কাজ করছে হ্যাঁ। এটা আপনি কোন পার্টটা এগ্রি করেন অথবা ডিসএগ্রি করেন? তো মানে মেইন এখানে তার আপনার মানে কি হ্যাঁ, গ্লোবাল হ্যাঁ, ওয়ার্মিংটা আসলে এখানে মেইন ফোকাস কি পয়েন্ট আর কি? আর হচ্ছে আদার ইনডিজারেবল এফেক্টস অন পিপলস হেলথ। তাহলে এখানে আমরা কি হচ্ছে, দুইটা জিনিস হচ্ছে মেইন এখানে পাচ্ছি, গ্লোবাল ওয়ার্মিং আবার পিপল হেলথ এন্ড ওয়েলবিং। দুইটা কিন্তু ইন্টার রিলেটেড, কিন্তু দুইটাও কিন্তু এই এই ক্ষেত্রে সেপারেট টপিক। কারণ গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কিন্তু আমরা হচ্ছে এখন কি হয়, গ্লোবাল কারণের কারণে অনেক প্রচন্ড গরম, মানে এমনও দেখা গেছে যে 100 বছরে এখন সবচেয়ে বেশি গরম, কারণ এটা ইনক্রিজিং কার ইউজ। শুধু যদি আরেকটা জিনিস কিন্তু আমার কাছে মনে হয়, আমি পার্সোনালি যদি বলি, ইনক্রিজিং কথাটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ কি, কার ইউজ কার ইউজ শুধুমাত্র কার ইউজ না, একটা সময় তো 20-30 বছর আগে, 40 বছর আগে কার ইউজ হতো, তখন তো কিছু না। ইনক্রিজিং কার ইউজ মানে অতিরিক্ত যখন মানে প্রতিনিয়ত বাড়তেছে, আর কালকে থেকে আজকে হচ্ছে আর একটু বেশি কার ইউজ করছে, এরকম করতে করতে তো হচ্ছে। ইনক্রিজিং মানে মানে এমন ভাবে মানে যেটা হচ্ছে বাড়তেই থাকে, কার ইউজটার যত বাড়তেছে তত এটা কন্ট্রিবিউটিং টু গ্লোবাল ওয়ার্মিং, শুধুমাত্র কার ব্যবহারের জন্য না, মানে হ্যাঁ, এখানে ইনক্রিজিং কার কার ইউজের কারণে। ইনক্রিজিংটাই কিন্তু ফোকাস করা হয়েছে, কারণ হ্যাঁ, এখানে কার ইনক্রিজিং হওয়ার কারণে ওইটা গ্লোবাল ওয়ার্মিং এ কন্ট্রিবিউট করতেছে, পরবর্তীতে এটার ইফেক্ট আর কি আমাদের হইতেছে। তার হেলথে মানে পড়তেছে। ইনক্রিজিং কারটা এখানে একটা কি পয়েন্ট। হ্যাঁ, রাইট। শুধুমাত্র কারে ফোকাস করলে কিন্তু হবে না, তখন আমাদের কথাটা জেনারেলি হয়ে যাবে। এখানে ডিফারেন্সটা, একটা ব্যান্ড 9 যে পায় আর ব্যান্ড এর থেকে কম পায়, কারণ আমরা এই যে ছোট ছোট ওয়ার্ড গুলাকে স্কিপ করে যাই, তাই না? আরেকটা কথা হচ্ছে এখানে তার মানে অনেক ধরনের এভিডেন্স আছে,
তো তার মানে কি, এখন আমি কিন্তু আজকে আপনাদেরকে একটা টপিক দিলাম কি, এই যে আপনার হেলথ রিলেটেড কথা, তাই না? হেলথ রিলেটেড আর হচ্ছে আপনার আর এটা কি দিলাম, এনভায়রনমেন্টাল রিলেটেড। আপনি একটু খেয়াল করে দেখেন, দুই টপিকের জিনিসই কিন্তু এখানে টাচ হয়েছে। যদি আপনি একটু দুই টপিকের ব্যাপারে আগে রিসার্চ করে নিচ্ছেন, তাহলে কিন্তু এখানে কথা বলার জন্য আপনার অনেক কিছু। কারণ কি হতেছে এখানে, আপনি খুবই হতেছে ভালো স্যার। হ্যাঁ, দুইটা মিলাই কিন্তু আপনি এখানে করতে পারতেছেন। কারণ একটা তো আমি ওই যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কোন কোন সিকনেস হয়, তাহলে কিন্তু আপনি অ্যাসমা জিনিসটা ওইটার সাথে কিন্তু আপনি গ্লোবাল ওয়ার্মিং এর একটা লিঙ্ক করে ফেলতে পারতেছেন। সো দ্যাট মিনস এভরিথিং ইজ রিলেটেড, একটা টপিকের সাথে আপনি কিন্তু অলরেডি পরিচিত। এটা আসলে তখন আপনার জন্য বেশি কিছু হবে না। আমার এক্সপিরিয়েন্সে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে জানাটা ইম্পর্টেন্ট। তো যদি আপনি ইয়ার কথা এনভায়রনমেন্টাল এটা ইস্যুর ম্যাম দিকে যান। এনভায়রনমেন্টের সাথে এটা অ্যাড করা যায়। হ্যাঁ, তো গ্লোবাল ওয়ার্মিংটা রাখেন, কারণ ওটা আসেই, অনেকবার আসছে গ্লোবাল ওয়ার্মিং, ডিফোরেস্টেশন। আমার আবার যদি করেন গ্লোবাল ওয়ার্মিং একটা হাইলাইটেড, যেটা এতবার ইউজ হচ্ছে নাও আসতে পারে। তারপর হচ্ছে এয়ার পলিউশন, এগুলোর ব্যাপারে রিডিং পড়বেন। রিডিং পড়লে তো সমস্যা নেই, তাই না? এয়ার এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন। তারপরে একটা হচ্ছে ডিফোরেস্টেশন। ডিফোরেস্টেশন কি, অনেক গাছ যে কেটে ফেলে, তাই না? ডিফোরেস্টেশন। তারপরে হচ্ছে আরেকটা জিনিস, কি জানি একটা, সাউন্ড পলিউশন আছে ম্যাম, সাউন্ড পলিউশন আছে। সাউন্ড পলিউশন। সাউন্ড পলিউশন একটা বানায় রাখা যাবে, বাট একটু করে নেবেন। আই থিঙ্ক জানি একটা ইম্পর্টেন্ট জিনিস ভুলে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং, এয়ার পলিউশন, ডিফরেস্টেশন। এখন মনে পড়তেছে না, বাট ইয়া। সো এই টাইপের জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি আসে। তো এইটা একটু, যদি আপনি প্রত্যেকটার ব্যাপারে ডিটেল না জানেন, ডিটেল জানবেন দুইটা নিয়ে, গ্লোবাল পপুলেশন আমি করবো একটা, আর একটা হচ্ছে পলিউশন নিয়ে। পলিউশন জেনারেলি জিনিসটা কি? তারপরে দেখবেন এয়ার, সাউন্ড, ওয়াটার, আপনি অটোমেটিক ইয়ে করতে পারতেছেন। তারপরে ওয়াটার পলিউশনের ইফেক্ট গুলো, বা তিনটার একটা জিনিস কি, এয়ার আর ওয়াটারের যে ইফেক্টটা, সেম ইফেক্ট কিন্তু আপনি দিতেন জেনারেলি। তো একটা মিস এখন এতে আমার হয় নিউক্লিয়ার উইপন, ইউজিং নিউক্লিয়ার উইপন, কি বলেন? নিউক্লিয়ার উইপন, পারমাণবিক অস্ত্রের ব্যবহার বৃদ্ধি। নিউক্লিয়ার এটা তো আমাদের ওয়েপন। নিউক্লিয়ার ওয়েপন। হ্যাঁ, নিউক্লিয়ার ওয়েপন এটা এই জায়গায় হচ্ছে না, কারণ হচ্ছে আহ নিউক্লিয়ার ওয়েপন এটাও তো বলতে, আমাদের নেচারের জন্য খারাপ। হ্যাঁ, ইউ মিন জাস্ট বিভিন্ন ধরনের যে আমরা ইউজ করি, যেমন গানস এন্ড মানে অল, অর আই পারমাণবিক মিন যে অস্ত্রগুলো যে ব্যবহার করে, বা পারমাণবিক যে প্রতিটা দেশে একটাই থাকে না, যে ওদের নিজস্ব পারমাণবিক কেমিক্যাল। অস্ত্র। হ্যাঁ, ইয়া, দ্যাট কেমিক্যাল। ইউ ক্যান ইউজ, কিন্তু এটা এনভায়রনমেন্টের সাথে কিছু না, তাই না? কারণ ওটা তো আমাদের নিজেদের ম্যান মেড একটা জিনিস। সো ইটস হ্যাঁ, নট ডিফরেস্টেশন এটাও তো ম্যান মেড। ম্যান মেড, বাট ডিফরেস্টেশন তো ইটস লাইক ম্যান মেড। ডিরেক্টলি রিলেটিং টু দ্য, ওটা রাখতে পারেন একটা এক্সট্রা, যদি আপনি স্পিকিং এ আসে তখন বলতে পারবেন এটার কথা। সো কমন যেগুলো, ওগুলো একটু নিয়ে আইডিয়া রাখবেন। আর যেটা আপনি বলছেন হচ্ছে অলসো গুড পয়েন্ট, ইউ ক্যান পুট দ্যাট অ্যাজ আ পয়েন্ট ইন স্পিকিং, অথবা ওয়ান অফ দ্য রাইটিং এর জন্য এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি ডেটা করো। তো এডিট। সো টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট, তাহলে কতটুকু আপনি এগ্রি করছেন বা ডিসএগ্রি করছেন। এখন লেটস সি, একটা হচ্ছে গুড ইন্ট্রোডাকশন আছে আমাদের ওখানে, আর একটা হচ্ছে ব্যাড, রাইট? গুড ইন্ট্রোডাকশনে কি বলা আছে? Rising global temperatures and human health and fitness issues are often viewed as being caused by the expanding use of automobiles. তো কি করলো ওরা, উল্টাই দিয়ে ওয়ার্ডিং গুলো চেঞ্জ করলো, যেটা হচ্ছে আমরা পরে দিচ্ছিলাম যে there is a good deal of evidence that increasing car is contributing to global warming and other undesirable effects on people's health and well-being. তো এটা কি করলো, যে রাইজিং গ্লোবাল টেম্পারেচার এন্ড হিউম্যান হেলথ এন্ড ফিটনেস ইস্যুস আর অফেন ভিউড এজ বিং caused by the expanding use of automobiles. Automobiles এর অর্থ কি? হচ্ছে কার। রাইট, অটোমোবাইলস। তো ওটা হচ্ছে কারটা, যেরকম কোয়েশ্চেনের প্রথমে ছিল, আমরা প্যারাফ্রেজিং এর ডিফারেন্ট ওয়েজ দেখছি না, তো এটাকে আর কি লাস্টে দিতেছি। তো এই জায়গায় হচ্ছে অটোমোবাইলস এর শুরু মানে এন্ড করছে ওই সেন্টেন্সটা। আর একটা হচ্ছে ইনক্রিজিং টার কথা কি বলছে, এক্সপ্যান্ডিং ইউজ অফ অটোমোবাইলস, ইনস্টেড অফ সেইং ইনক্রিজিং ইউজ বা ইনক্রিজিং কার, ওখানে কি বলছে, এক্সপ্যান্ডিং ইউজ অফ অটোমোবাইলস।
তো আর হচ্ছে হিউম্যান হেলথ, এখানে আর কি বলছিল, পিপলস হেলথ এন্ড ওয়েলবিং, হেলথ এন্ড ওয়েল কে একটু চেঞ্জ করে বলছে হিউম্যান হেলথ, ওয়েলবিং কি, ওয়েলবিং হচ্ছে কতটা সুস্থ হয়। তো ফিটনেস ইস্যু, এটাকে আমরা বলে দিলাম যে ফিটনেস ইস্যুস আর অফেন ভিউড অ্যাজ বিং কজড বাই এক্সপ্যান্ডিং ইউজ অফ অটোমেশন, এটা আমার ফার্স্ট লাইন। তারপর আমি কি বলবো, দিস এসে এগ্রিজ দ্যাট দ্য ইনক্রিজিং ইউজ, এখন আমি এই বলবো না মানে এভাবে যদি লেখেন এটা সুন্দর একটা আর কি বিগিনিং হয় যে এই অ্যাসেটটা এগ্রি করছে, তাহলে কি হচ্ছে আপনার যে এক্সামিনার একটা ক্লিয়ার আইডিয়া পাবে যে আপনি হচ্ছে মানে কি নিয়ে হচ্ছে মানে বলছে। তো আপনি যে এগ্রি করছেন না ডিসএগ্রি করছেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট ওই ইন্ট্রোডাকশনই বলে দিতে হবে যে দিস এসে এগ্রিজ দ্যাট দ্য ইনক্রিজিং ইউজ অফ মোটর ভেহিকলস, এটা এখন আবার কারের আরেকটা আরেকটা কি করলো, আরেকটা হচ্ছে আপনার সিনোনিম ইউজ করলো, ইনক্রিজিং ইউজ অফ মোটর ভেহিকলস কন্ট্রিবিউটস টু কন্ট্রিবিউটস টু রাইজিং গ্লোবাল টেম্পারেচার। গ্লোবাল ওয়ার্মিং এর অর্থই হচ্ছে আমাদের যে পৃথিবীর হচ্ছে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। তো গ্লোবাল ওয়ার্মিং কথাটা না ইউজ করে তারা কি করছে, গ্লোবাল টেম্পারেচার, রাইজিং গ্লোবাল টেম্পারেচার, তাই না, বিকজ অফ দ্য প্রোডাকশন অফ গ্রিন হাউস গ্যাসেস। এখন গ্লোবাল ওয়ার্মিং যারা জানে তারা জানে গ্রিন হাউস গ্যাসের অর্থ, এই কারণে আমি বারবার বলছি গ্রিন হাউস গ্যাসের ব্যাপারে একটু স্টাডি। তো বিকজ অফ দ্য, এখানে আমি মিনিংটা একটু আগে আমি বলছিলাম মনে আছে যে আপনি যে জিনিসটাতে এগ্রি করেন সেই ব্যাপারে আপনি একটা সাপোর্টিং ডিটেল বলতে হবে, শুধুমাত্র আমি এগ্রি করি এটা বললে হয়ে যাবে, ওটাকে সাপোর্ট দিতে হবে, রাইট। সো বিকজ এই জন্য আমি কারণটা দিলাম ওখানে যে বিকজ অফ দ্য প্রোডাকশন অফ গ্রিন হাউস গ্যাসেস বাই ভেহিকলস and certain health issues are caused by the release of toxic chemicals by internal combustion engines, এটাকে বলা হয় গুড ইন্ট্রোডাকশন। তারা একটা সুন্দরভাবে প্যারাফ্রেজিং করছে, তারপর বলছে যে এএসএ এগ্রি করে নাকি ডিসএগ্রি করে, তারপরে আবার কারণ দিছে যে আমি যেটা এগ্রি করতেছি কিসের কারণ, তাই না, কারণ হতেছে এই যে আমাদের যে গ্রিন হাউস গ্যাস গুলো প্রডিউস হচ্ছে সেগুলোর কারণে হচ্ছে কি বলে গ্লোবাল টেম্পারেচারটা ইনক্রিজ হচ্ছে, আবার হতেছে হেলথ ইস্যুস গুলো হচ্ছে কিসের কারণে, টক্সিক কেমিক্যালস এর জন্য। তো এই দুইটা কারণে আমাদের কিন্তু প্রবলেম হতেছে। এইটাই হচ্ছে আমি একটা গুড ইন্ট্রোডাকশনে এই জিনিসগুলো থাকা লাগে। তাই ব্যাড ইন্ট্রোডাকশন বলবো যদি জেনারেলি আপনি লেখেন সাধারণভাবে, নাওডেজ কার্স আর এ ভেরি পপুলার ওয়ে অফ গেটিং অ্যারাউন্ড। তো ওই যে আমরা যেটা করতাম একটা হচ্ছে কি বলে হুক স্টেটমেন্ট ক্রিয়েট করতাম, এই জায়গায় আপনি হুক স্টেটমেন্ট ক্রিয়েট করতে চাই যদি এরকম জেনারেলি বলে ফেলেন তাহলে ইটস রং, বুঝতে পারছি। স্পিকিং এর ক্ষেত্রে আপনি যদি সেটা করতেও পারেন, আপনার যে রাইটিং এর ক্ষেত্রে স্টিক টু দ্য পয়েন্ট, কারণ আমাকে এখানে কোনো একটা সিঙ্গেল টপিক দেয়নি, আমাকে সবকিছু মিলিয়ে কথাবার্তা বলতে হবে, বুঝতে পারছেন সবাই। জি ম্যাম। তো আমি তাহলে শুরু করবো কি, এটা যদি দিই নাওডেজ কার্স আর ভেরি পপুলার ওয়ে অফ গেটিং অ্যারাউন্ড, হ্যাঁ কারের ব্যাপারটা জানে, তারা চায় আপনি ডিরেক্ট টু দ্য পয়েন্ট যান, এক্সামিনারে এরকমই, এত আপনার হচ্ছে যে এরকম ঘুরাই ফিরে কথা বলছেন ওগুলো শুনবে না তারা। তো ওই সময় যেন আচ্ছা আপনি ম্যাম ডিরেক্ট আমার টু দ্য পয়েন্ট চলে যান, করেন। আচ্ছা, আমি বলতেছিলাম যেটা আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে অনেকে ইন্ট্রোডাকশন খুব বেশি ভালো লিখতে যা লিখতে পারতেছি না। আমরা যদি ইন্ট্রোডাকশন বাদ দেওয়া, যদি থিসিস মানে থিসিস বাদ যেটা আর কি, মানে প্যারাফ্রেজিং করে দেন যদি আমরা অপিনিয়ন দিয়ে স্টার্ট করি, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, দেন কনক্লুশন, মানে এখানে তো ইন্ট্রোডাকশন সেটাই পার্টটা করছে, মানে ইন্ট্রোডাকশন হ্যাঁ তো এটা একটা প্যারাফ্রেজিং কথা। এ করছে। না, অনেক ক্ষেত্রে ইন্ট্রোডাকশন মানে প্যারাফ্রেজিং করে আবার ইন্ট্রোডাকশনও দেয়, মানে এটা মানে অনেকেই মানে বা থিসিস দেখছি দেয়, কয়েক জায়গায় আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, থিসিস আর কি। কিছু ক্ষেত্রে দেয়, হ্যাঁ। তো ওইটা করলে মানে ইট ওয়ন্ট বি ব্যাড নাই, কিন্তু তার মানে খারাপ হবে না, তাও পাবে না, তার জন্য ইন্ট্রোডাকশন খারাপ হয়ে যায় না, মডারেট, বুঝতে পারছেন তো। এটা এটা মানে কিন্তু একটা ডিসেন্ট, ঠিক ডিসেন্ট। আছে, কিন্তু আমি কথা বলছি আপু অন্যভাবে, সেটা হচ্ছে ধরেন আমি লিখতে গেছি ইন্ট্রোডাকশনটা, বাট ইন্ট্রোডাকশন আমার জন্য আমি ভালো করে লিখতে পারলাম না, সেটা আমার হিতে বিপরীত হয়ে গেল না, জাস্ট এটা হুম একটু হুম ই হুম করার জন্য আর কি। হুম হুম। তখন সেটা ওভাবে করেই যেতে পারে যে আপনি প্যারাফ্রেজিংটা করলেন, আপনার অপিনিয়নটা দিলেন, ওটার কারণটা দিলেন, তারপর আর চলে যেতে চাচ্ছে যে এত টাইম ওয়েস্ট না করে, যদি কোনো কারণে না লিখতে পারেন, তাই তো। এক্স্যাক্টলি। এটাই কথা, হ্যাঁ হ্যাঁ, তাহলে করতে পারেন যদি ওরকম হয়, কারণ অনেক সময় করে। তো অনেক সময় হচ্ছে ওটা বলতে। তো আর হচ্ছে ব্যাড ইন্ট্রোডাকশন হচ্ছে তো দেখালেনই যে যখন আপনি জাস্ট এভাবে কমনলি বললেন ডে বাই ডে মেনি মোর পিপল ড্রাইভ কার্স অ্যারাউন্ড বাট আদার্স ফিল দে কজ গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস ইস্যুস ইন মডার্ন লাইফ,
তো এটা খুবই বুঝাই যাচ্ছে আমি ডিফেন্স, তার মানে তার কোনো আইডিয়াই নেই কোনটা কি। বুঝবো না যে এই ইন্ট্রোডাকশনে লিখবেন তার অনেক আইডিয়া আছে, আমি এটা দেখে আমি বুঝতে পারবো। আবার যেইটা দেবে সে আর কি কথা মানে ওয়ার্ডিংটা করার জন্য এত কিছু লিখতেছে, রাইট? তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে জাস্ট হচ্ছে ওইটা আপনার টাস্ক অ্যাচিভমেন্টও বাড়তেছেন না, বা ওই জিনিসটা আসলে টোটালি আউট অফ ইয়ার হ্যান্ড। ক্লিয়ার? মিস সবিতা, হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছেন হোয়াট ইজ আ গুড ইন্ট্রোডাকশন আর হোয়াট ইজ আ ব্যাড ইন্ট্রোডাকশন? হ্যাঁ বুঝতে পারছি। তারপরে আসি, আচ্ছা এটা একজন পড়েন। আই ওয়ান্ট মিস্টার সবিতা লাগে পড়েছে। মিস্টার রুস্তান, আপনি অনেক চুপচাপ হয়ে গেছেন, আপনি করেন। অন্য কাউরে আজকে আমারে মাফ করেন, মোটামুটি 10 ঘন্টা ডিউটি করছি, আরো 2 ঘন্টা কমিউট করছি। এখন আমার মানে মনে হচ্ছে আমার উপর দিয়ে কেউ বুলডোজার চালায় চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাও তো আপনি আসছেন ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট হচ্ছে আহ এটাকে বলা যায়, ওকে লেটস আস্ক মিস মালজাবিন, এক্সপ্লেইন মি দ্য কোয়েশ্চেন এন্ড এখান থেকে আমাদের কাছ থেকে কি কি এক্সপেক্ট করছে সেটা আপনি আপনার কথায় হচ্ছে আমাকে বুঝিয়ে। মিস আসসালামু আলাইকুম। ওয়েলকাম স্যার। মডেল তার কি কি এক্সপেক্ট করছে? উম আমি তো কি বলবো বুঝতে পারছি না। কোয়েশ্চেনটা কি অ্যানালাইজ করেন, কোয়েশ্চেনটাই আমাকে বুঝিয়ে দেন। Some parents think that children center provide the best service for children preschool age. Childcare center provide the best service for children of preschool age, and other working parents think that family members such as grandparents will be better carer for their kids. ওকে, কিছু মানুষ ভাবছে যে চাইল্ড কেয়ার এটা হচ্ছে বেস্ট। প্রি স্কুল যারা স্কুলে এখন শুরু করেনি তাদের জন্য হচ্ছে আহ কিছু বাবা মা মনে করছে যে চাইল্ড কেয়ারটা তাদের জন্য বেস্ট, তাদের গ্রো আপের জন্য। তারা চাইল্ড কেয়ারের ইয়ে থেকে যারা হচ্ছে অ্যাটেন্ডেন্স থাকে বা যারা অথরিটি থাকে, যারা কেয়ার করে চাইল্ডদের, তাদের কাছ থেকে চাইল্ডরা অনেক কিছু চাইল্ড শিখবে। আর হ্যাঁ, চাইল্ড কেয়ার গিভারদের কাছ থেকে অনেক কিছু কেয়ার শিখবে। গিভার। আর ইয়েস, আর হচ্ছে অন্যরা এখানে দুই পক্ষে বলতে গেলে আমরা কি বলবো, আউটসাইডে মানে চিলড্রেনরা আউটসাইড থেকে যেটা শিখতে পারে, প্রি স্কুল এইজের চিলড্রেনরা আসলে ওরকম সেন্স ওদের গ্রো আপ করে না যে কাকে তারা প্রায়োরিটি দিবে, প্যারেন্টস কে না বাইরের কেয়ার গিভারকে। তারপরেও অনেক কিছু দু সাইড থেকেই শেখে। আহ আমি ভালো বলতে পারছি না ম্যাম। আচ্ছা সমস্যা নেই, অনেকটুকু ভালো করেছো। তো যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি, সো বেসিকলি কোয়েশ্চেনটা বলতেছে যে কিছু প্যারেন্টস মনে করে যে চাইল্ড কেয়ার সেন্টার যেগুলো সেটা হচ্ছে বাচ্চাদের জন্য বেস্ট, যাদের এখনো মানে স্কুলিং শুরু হয়নি। আবার বাকি প্যারেন্টসরা, অন্যান্য প্যারেন্টসরা বলতেছে যে ফ্যামিলি মেম্বাররাই ভালো, তারাই হচ্ছে বাচ্চাদের ভালো সঠিক কেয়ারটা নিতে পারবে। এটাই কোয়েশ্চেন। এখন আপনার দুই দুই পক্ষের হয়ে কথা বলতে হবে। আমি লাস্ট ক্লাসে শিখেছিলাম কি, যখন ডিসকাস বোথ ভিউজ থাকবে, বডি প্যারাগ্রাফ ওয়ানে আমি হচ্ছে এক এক পক্ষের মানুষের কথা বলবো, আবার হচ্ছে বডি প্যারাগ্রাফ টু তে অন্য পক্ষের মানুষের কথা। কিন্তু এখানে আরেকটা জিনিস বলা আছে, গিভ ইউর ওপিনিয়ন। ওপিনিয়নটা তাহলে আমি কোথায় দিব, কোথায় দিব আমার ওপিনিয়নটা কোথায় দিব? বডি প্যারাগ্রাফে থার্ড হচ্ছে প্যারাগ্রাফে। কোথায়? দুই থার্ড পক্ষে বডি দিতে হবে প্যারাগ্রাফ ম্যাডাম। হবে। ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশনে, হ্যাঁ ইন্ট্রোডাকশনে ওপিনিয়নটা দিতে হবে ইন্ট্রোডাকশনে মাঝখানে। আমার নিজের ওপিনিয়নটা দিব, আমার আমার কি ওপিনিয়ন, যে আমি কোনটা মনে করি, হ্যাঁ যা আমার হ্যাঁ মনে করি, কেন মনে করি, ওখানে আপনি রিজনটা দিবেন ইন্ট্রোডাকশন।
বুঝতে পারছেন? ম্যাম অনেকে তো সাজেস্ট করে যে বোথ ভিউস এর জন্য 3টা বডি প্যারাগ্রাফ করতে পারেন, যদি আর কিন্তু কি শুধুমাত্র ওপিনিয়ন চায় সেক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে যেটা হচ্ছে আপনাকে বোথ ভিউজ করতে বলছে। তো আলাদা একটা পুরো প্যারাগ্রাফ আপনার নিজের অপিনিয়নের জন্য করা কোনো হচ্ছে ওখানে বেনিফিশিয়াল না। কারণ এখানে দুইটার মধ্যে একটাই হবে। একটা হবে কি, কিছু প্যারেন্টস বলতেছে যে এই যে চাইল্ড কেয়ার সেন্টারটা ভালো হবে, আর আরেকজন বলতেছে কি যে ফ্যামিলি মেম্বার্সরাই ভালো হবে। এখন আপনি যদি আবার লেখেন যে দুইটার মধ্যে কোনটা ভালো হবে, তাহলে ডাবল রিপিটেটিভ হয়ে গেল না? তার চেয়ে ভালো আপনি ইন্ট্রোডাকশনে হচ্ছে সিম্পলি আপনি কোন পক্ষে এবং আপনার রিজনটা কি ওটা দিয়ে দিন। বুঝতে পারছেন? ওপিনিয়নটা শেষে দেয়া যায় না এভাবে যে আমরা হ্যাঁ, এটা কনক্লুশনে উপরেরটা, হ্যাঁ আমরা কনক্লুশনে দিয়ে দিবেন উপরেরটা আবার, কনক্লুশন ই আবার করে সেম। বলতাম যে হ্যাঁ, হ্যাঁ, এখানে বেশি বেনিফিট আছে আর এখানে কম বেনিফিট আছে সেজন্য আমরা এদিকে যাই। হ্যাঁ। তো এই জায়গাটাতে কিন্তু জাস্ট আপনার নিজের ওপিনিয়ন যেটা দিতে বলছে ফার্স্ট প্যারাগ্রাফে দিবেন আর লাস্ট প্যারাগ্রাফে। যেই কারণে যেহেতু আমরা দেখতে পারলাম যে আমি তো বডি প্যারাগ্রাফ 1 এনলার্জ করলাম, বডি প্যারাগ্রাফ 2 তে এনলার্জ করলাম, তারপরে আপনি একসাথে করতে পারেন। আরেকটা কথা, রাইটিং এর টাস্ক 2 তে অনেক অনেক ওয়েজ আছে করার। যে জিনিসটা আপনি নিজে লজিক্যালি সেট করতে পারবেন সেটাতেই মার। কোনো কোনো আসলে কোনো ফরম্যাটই আপনাকে গ্যারেন্টি করে না যে এই ফরম্যাটটা ফলো করলেই আপনি ব্যান্ড 9 পাবেন। সো বিকজ আপনার যদি মনে হয় যে ওটা বেশি অর্গানাইজ, আর যদি ওরকম পান যে মানে কনফিডেন্স পান, তাহলে ইউ ক্যান ফলো দ্যাট ওয়েজ। তো আমার কাছে যেটা মনে কনফিডেন্স হয় পাওয়ার তো ম্যাম প্রশ্নই আসে না, দুইটা বডি পার্ট কি লিখবো বুঝাই ওটা লিখতে লিখতে তো মাথা নষ্ট হয়ে যাবে। সেটাই, তখন আবার নিজের ব্যাপারে লিখতে লিখতে টাইমটা অনেক চলে যাবে। 40 মিনিট কিন্তু অত বেশিও না। তো ইউজ ইট ওয়াইজলি, তাই তো? তাহলে বোথ ভিউজটা যেন হয় আর আপনার ওপিনিয়নটা যেন কোনো থাকে, এই জন্য ইন্ট্রোডাকশন দিবেন আর কনক্লুশন। তাহলে হচ্ছে আমার আমার মনে হয় যে ওটা বেটার হয়। তো এটা হচ্ছে মাই সাজেশন। সো ফার্স্টে তাহলে আমরা দেখে নিলাম যে আহ এই কয়েকটা জিনিস। হ্যাঁ, তো এখন দেখেন স্যাম্পল 1 আর স্যাম্পল 2 দুইটার মধ্যে কোনটা ভালো হয় এটা দেখতে হবে। যে কেউ কিছু জিজ্ঞেস মিস করবো? একটা কোশ্চেন ছিল। জি মিস, ওই যে আমরা যে পক্ষটা নিব সেই পক্ষে কি বেশি কিছু এক্সাম্পল বা ওই ওই সাইডটা কি বেশি স্ট্রং হওয়া দরকার, মানে আমাদের অপোজিট সাইডের থেকে? না, না, কারণ হচ্ছে না ওরকম কিছু দরকার নেই। জাস্ট আপনার নিজের অপিনিয়নটা সিম্পলি বলে দিন, ঠিক আছে? ওটা জাস্ট আচ্ছা, সিম্পলি দু- বলে তারপরে ওটাকে আবার একটু স্ট্রং একটা রিজন দিন, তাহলেই হচ্ছে। দুইটার প্যারার লেভেলটা কি মানে আমি বলছি যে ওয়ার্ড ওয়ার্ড থাকবে যতখানি সেটা কি সমান হলে ভালো, নাকি একটু বেশি কম এরকমের দরকার? এরকম শুনছিলাম আমি। ডিসকাস বোথ ভিউসের কথা বলছেন যে মানে বডি প্যারাগ্রাফ 1 হ্যাঁ একটা হ্যাঁ, ভিউ। ও জি। আচ্ছা, এটা ওটা ইট না ওই ডাজন্ট যে ম্যাটার। যেই আমরা যেই পক্ষটা নিব, যে আমি এই পক্ষে আমার এটা ভালো লাগছে, ওইটাতে কি বেশি ওয়ার্ড থাকা দরকার, মানে বেশি এটা ওয়ার্ড দিয়ে লিখতে হবে? এটা হচ্ছে আই ডোন্ট থিংক সো, না এরকম কিছু নাই। ইউ ক্যান জাস্ট সিম্পলি টক অ্যাবাউট বোথ। কিন্তু হ্যাঁ, আচ্ছা, একটা করতে পারেন যেটাতে আপনি আছেন সেটাতে হয়তোবা যেখানে দুইটা রিজন দিচ্ছেন ওখানে তিনটা রিজন দিতে পারেন যেটা আপনি, তাহলে একটু সুন্দর হয়। দ্যাটস রাইট, ইউ ক্যান জি। সে দ্যাট। কিন্তু তার মানে এটা না যে আপনার মার্ক কমে আরেকটা যাবে। আচ্ছা, বলেন। ওকে ম্যাম। ওকে আরেকটা মিস, জিনিস থ্যাংক হচ্ছে ম্যাম, এখানে বোধ বা বোধ ভিউচের ক্ষেত্রে আমি যেটা আমার অপিনিয়ন থাকবে সেখানে হয়তো আমি স্ট্রং কথাবার্তা কিছু লিখতে পারি আর কি। হয়তো হ্যাঁ, হ্যাঁ, তিনটা হ্যাঁ, দিলে হয়তো প্যারা বেশি হয়ে যেতে পারে। সে জায়গায় হয়তো আমার যুক্তিগুলো একটু জোরালো দেখালেও দেখাইতে পারে যে আমার এটাই আমার মানে আমি এই পক্ষে আছি, কেন হুম, আমি অন্য পক্ষে যাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ, করা যেতে পারে আর কি। হ্যাঁ। তো মেইন যে জিনিসটা, আমার যে ওপিনিয়নটা আমি তো প্রথমেই বলে দিচ্ছি, তারপরে কারণগুলো বলে দিলাম যাই হোক। তারপর বডি প্যারাগ্রাফ 1 যদি আপনি লেখেন যেটা আপনি বিপক্ষে, ওটা প্রথমে লিখে ফেলেন বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 2 তে আপনি লিখবেন যেটা আপনি পক্ষে, ওটাতে তো দুই তিনটা একটু রিজন দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে একটু বেশি দিলে ওইটা আপনার জন্য আপনার নিজের কাছে ভালো ফিল হবে। তখন মনে হবে যে আমি আমার ওপিনিয়নটাও একটু জাস্টিফাই করে দিতে পারছি। জিনিসটা আসলে ওভাবেও কাজ দেয়। তো ওটা ওভাবে যদি চিন্তা করেন, দ্যাটস অলসো ফেয়ার এনাফ। তো এরপরে হচ্ছে আপনি কনক্লুশন, তাহলে কনক্লুশনে কিন্তু নতুন কিছু দেওয়া যায় না বলছিলাম, রাইট? কনক্লুশনে যা আমি এর মধ্যে এতক্ষণ লিখছি ওটাকেই লিখতে হবে। তাহলে যেটা হয়, লাস্টে যখন আপনি আপনি আবার আপনার নিজের ওপিনিয়নটা বলছেন যে এই কারণে আমি আমার বিশ্বাস যে মানে এই সাইডের মানুষরা হচ্ছে বেশি রাইট বলছে, তখন কিন্তু আপনার রিজন দেওয়ার মতন বেশি কিছু থাকে। তখন তাহলে একটা ফিনিশিং ফিল পাবেন। বুঝতে পারছেন?
তো এটা তো রাইটিং টাস্ক গুলোতে আসলে এটাই নিয়ম যে, আর দেখেন এখন কিন্তু হচ্ছে আপনারা যদি একটু ফিনিশিং ক্রিয়েটিভ কি হন। নিউট্রাল দেওয়া যাবে ম্যাডাম এই না, ক্ষেত্রে, এই না, টপিকের ক্ষেত্রে নিউট্রাল ফিনিশিং দেওয়া যাবে? যেমন দো আই থিঙ্ক grandparents and or the families are members are the best carer for the children, but uh, mo for most people that's not the option. তাহলে তো আপনি এভাবে একটা সাইডেই এটা করছেন, তাহলে একটা সাইডেই তো হচ্ছেন, কারণ হচ্ছে তখন আপনি বলতেছেন যে আপনি ওই গ্র্যান্ড প্যারেন্টস এর দিকে এগ্রি করেন না, ইনডাইরেক্টলি এটাই বুঝাচ্ছি। তাও কিন্তু আপনি এক সাইডেই আছেন, বুঝতে পারছেন কথাটা, যে দো আই থিঙ্ক তাহলেও কিন্তু আপনি সাপোর্ট করতেছেন হচ্ছে কি বলে প্লিজ, যারা হচ্ছে ওই যে চাইল্ড কেয়ার সেন্টার্স। তো কথার খেলা আর কি এটা, বুঝছে? তো আপনি এমনিও হচ্ছে ওভাবেই সাপোর্ট করতেছেন। তো একটা জিনিস জানি না, বাট আই কুড বি রং, বাট অপিনিয়নের ক্ষেত্রে একটা সাইডে থাকাই ভালো। আমার কাছে মনে হয় যে আপনি যে কোনো এক সাইডে থাকেন, দুই সাইডে গেলে তখন এক্সামিনার বুঝবে না আসলে উনি কি বোঝাচ্ছে জিনিসটা। হ্যাঁ, তখন নিজেও একটু কনফিউজ হয়ে যাবেন, আনক্লিয়ার থাকবে, টাস্ক অ্যাচিভমেন্টের একটু মার্ক কাটাছেড়া হতে পারে। তো ওই যে বললাম, কোশ্চেন যেটা আস্ক করতেছে জাস্ট স্টিক টু দ্য পয়েন্ট। আমি একটু ওই দিক দিয়ে ক্রিয়েটিভ হবে না, ক্রিয়েটিভ হবেন আপনি রিজনিং এর দিক দিয়ে, আপনি রিজন দিতে পারতেছেন কিনা, এক্সাম্পল দিতে পারতেছেন না, ওখানে ক্রিয়েটিভ হয়ে যাবে। তো নিউট্রাল হতে গেলে কিন্তু আপনাকে আরো বেশি জিনিস করতে হবে, যা এই জন্য হচ্ছে আমি মনে করি দুটোই ঠিক আছে, বা দুইটার থেকে যে কোনো একটা যাওয়া যায়। তো ওইটা করে, ওকে, সো দ্যাট ইজ ওয়ান থিং। আচ্ছা, এখন দুইটা স্যাম্পল পড়েন আর আমাকে বলেন কোনটা হচ্ছে বেটার বডি প্যারাগ্রাফ। এক নাম্বারটা অনেক ম্যাম ডিটেলস এক দিয়েছে, নাম্বারটা এক নাম্বারটা আচ্ছা, লজিক্যাল বেশি। অনেক ডিটেলস বলছে, এক বাট নম্বরে আমার হচ্ছে কাছে মানে ইয়ে প্লেন আছে, সিম্পলের এক্সাম্পল মধ্যে আছে। 2 নাম্বারটা বেশ ভালো লাগছে আর কি। আচ্ছা, এখন আসতে হবে হচ্ছে আমি কি কি বলছিলাম লাস্ট টাইম, যে একটা এক বডি নম্বরের ভালো এক্সাম্পলটা মানে ওটা মানে ভা- এক নাম্বারটা হচ্ছে প্রপার প্ল্যানিং এর মধ্যে আছে আর কি। প্ল্যানিং করে আর কি, প্রথমে এটার কারণ কি, তারপরে এটার এক এক্সাম্পল, নাম্বারটা তারপরে এবং রেফার করে। এক্সাম্পলটা রিপোর্টের অনেক একটা ভালো ছিল রিপোর্ট ওখানে। রেডি করার হিসাবে ঠিক আছে এক নাম্বারটা, কিন্তু ধরেন যে আপনি আমার ওপিনিয়ন হিসাবে 2 নাম্বারটা ঠিক আছে। আমি এরকম 2 নাম্বারটা লিখতে পারবো, কিন্তু এক নাম্বারটাতে ওই যে পার্সেন্টেজ দেওয়া আছে, আবার অনেক টেকনিক্যালি কথাগুলো বলা আছে, ওটা এক নাম্বারটা অনেক কঠিন হয়ে যায়। তো যদি আমি বলি কোনটাকে আমি বেশি ব্যান্ড দিব, কোনটাকে দিব, স্যাম্পল ওয়ান কে দিবেন নাকি স্যাম্পল টু কে, অ্যাজ এক্সামিনার কাকে দিবেন? আচ্ছা ম্যাম, শ্যাম্পু টুতে কোনো এক্সাম্পল দেন নাই? দ্যাটস দ্য পয়েন্ট, দ্যাটস দ্য পয়েন্ট, আই ম্যাম নিড টু ফাইন্ড স্যাম্পল আউট কোনটা ঠিক স্যাম্পল আছে। ম্যাম স্যাম্পল আচ্ছা, টুটাতে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেই তাহলেই তো আপনার না সেটা একটা কাহিনী, একের এক্সাম্পল মতো তো হয়ে যাবে না? মানে এক্সাম্পল ক্যান ক্যারি গুড মার্কস। এক্সাম্পল কি আছে, আরো কিছু জিনিস নাই, একটু ভালো করে দেখবেন এখানে। আমি তো এখানে মেনশনই আমার করলাম না কাছে যে ধরেন বডি প্যারাগ্রাফ ওয়ান যে সেকেন্ডটা আমি শুরু করতেছি, ওই পুরো প্যারাগ্রাফটা কিসের রিলেটেড হবে, আমি শুধু গ্র্যান্ড প্যারেন্টস দিয়ে কথা বলতেছি, জেনারেলি কথা বলাতে শুরু করে দিচ্ছি, হবে? খুবই কমন ভাবে কথা বলতেছি আমি, যে গ্র্যান্ড প্যারেন্টস এটা এটা সেটা, বা হচ্ছে ওরা হচ্ছে বেস্ট মানুষ, তাহলে তো মানে জেনারেলি আরেকটা কথাবার্তা হয়ে গেল। মানে এখানে সেকেন্ড হচ্ছে স্যাম্পলটা অনেক অনেক কনসাইজ করা হয়েছে, মানে হ্যাঁ, সাকসিন্ট অনেক। সেকেন্ড পার্টটা আর কি মানে চাইল্ড অনেক কেয়ার মানে কি বলে সেন্টারের সাথে সারাংশ এটা আকারে লেখা হয়েছে, তুলনা যেটা করা হয় মানে নাই। এক্সামিনের কাছে। হুম। তো যে জিনিসটা সেটা হচ্ছে আমরা কি দেখছিলাম দুটো বডি প্যারাগ্রাফ। স্যাম্পলে ইন জেনারেল কথা বলা হয়েছে, হ্যাঁ, দুটো স্যাম্পলেই বলা হয়েছে। রাইট। তো এখানে দেখেন তো ডিই স্কোয়ার্ড হচ্ছে আমাদের যে
ফর্মুলাটা ফর দিস। ডি স্কোয়ার বলতে কি বোঝায়? প্রথমে হচ্ছে আমরা ডেসক্রিপশন দিব, তারপরে কি দিব? এক্সপ্লেনেশন, তারপরে কি দিব? এক্সাম্পল, তাই না? What did we learn? যে we need to have description, তারপরে explanation, তারপরে example। তারপরে দেখি তাহলে। Many parents in full-time employment prefer to leave their children with grandparents when they are at work because they feel their child will be safer with someone from within the family circle. In other words, they do not trust a stranger to look after their child and feel confident that no harm will come to the child who is being looked after the grandma or grandpa. For example, a 2013 study from Cambridge University showed that 62% of working mothers prefer a member of the immediate family to provide care when they are at work. তো এই জায়গাটাতে দেখেন তো ডেসক্রিপশন এক্সপ্লেনেশন গুলো আছে কিনা, ডেসক্রিপশন আছে কিনা, এক্সপ্লেনেশন আছে কিনা, এক্সাম্পল আছে কিনা, আছেই তো ম্যাম, সবই আছে এখানে। রাইট? তার মানে এটা একটা ফুল ফর্ম হচ্ছে আপনার বডি প্যারাগ্রাফ। সো মেনি প্যারেন্টস ইন ফুল টাইম, আমি এটা বলে দিলাম যে কোন বিষয়ে আমি কথা বলছি। মেনি প্যারেন্টস যারা হচ্ছে ফুল টাইম এমপ্লয়মেন্টে আছে তারা কি করে? তারা প্রেফার করতেছে যে গ্র্যান্ড প্যারেন্টস এর কাছে যেন রেখে আসে, বিকজ কারণটাও বলতেছে বিকজ দে ফিল দেয়ার চাইল্ড উইল বি সেফার উইথ সামওয়ান ফ্রম উইদিন দ্য ফ্যামিলি সার্কেল। তারপর আমি এই লিঙ্কিং ওয়ার্ডটা করলাম যে ইন আদার ওয়ার্ডস। ইন আদার ওয়ার্ড তার মানে ইন আদার ওয়ার্ডস এর অর্থটা হচ্ছে আমি ওটাকে আরো ব্যাখ্যা করলাম। They do not trust a stranger to look after their child and feel confident that no harm will come to a child whilst being looked after a grandma or grandpa। মানে বেশি কনফিডেন্ট বা বেশি সেফ করে। তারপর আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম, তা আবার কিসের? ক্যামব্রিজ ইউনিভার্সিটি। For example, 2013 study from Cambridge University showed that 62% of working mothers prefer a member of the immediate family to provide care when they're at work। তো এরকম একটা তারা একটা স্ট্যাটিস্টিক দিল। তো আমি যদি বলি মিস, সবসময় আমাদের স্ট্যাটিস্টিক রেডি থাকবে না। হ্যাঁ বলি। এই যে স্ট্যাটিস্টিক্সটা ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে শো করছে, এটা কি অরিজিনাল নাকি এমনি আমরা বানিয়ে এরকম দিতে পারি? উই ক্যান মেক ইট আপ, কিন্তু এটা যেটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে অবশ্যই উই ক্যান মেক ইট আপ, কিন্তু ট্রাই টু নট পুট পার্সেন্টেজ। তখন আমি কি বলছি যে ফর এক্সাম্পল a study from a decade ago, from about a decade ago, যেটা about a decade মানে প্রায় 10 বছর আগে, ঠিক আছে, from about a decade ago from the Cambridge University showed that majority of the working mothers prefer a member of the majority, তখন আমি পার্সেন্টেজ ইউজ করলাম, majority of the working member prefer a member of the immediate family to provide care when they're at work। তাহলে কি হলো? আপনার ভিতরে একটা খুঁতখুঁতানি কাজ করলো না? বা হচ্ছে আপনি যদি মিথ্যাও বলতেছেন মানে ওই জিনিসটা এতটা অবভিয়াস, কিন্তু আপনি কিন্তু জি কথার কথা ম্যাম, ঠিকই বলেছেন, তাহলে কিন্তু ওটা জি। স্মার্ট ওয়ার্ক হয়ে গেল। ম্যাম, বলতে পারেন। ওকে, বডি পার্ট শুরু করার আগে সেক্ষেত্রে অনেকে ফার্স্ট অফ অল এই ধরনের ইয়াগুলা দিয়ে শুরু করে, এগুলা কি ইউজ করা উচিত না? উচিত না। এই জায়গাটাতে যেহেতু বোথ ভিউজ, আপনি শুরু এটা করবেন উচিত এটাই না। ইন সাম সেজ, রাইট, সাম প্যারেন্টস সেজ, এভাবে বলতে পারেন যে অর ইন ওয়ান হ্যান্ড, এই কথাটা ইউজ করেন, ইন ওয়ান হ্যান্ড ফিউ প্যারেন্টস হু ওয়ার্কস ফুল টাইম, এই কথাটাতে শুরু করেন ইন ওয়ান হ্যান্ড। তারপর সেকেন্ডটা শুরু করে কি দিয়ে? সেকেন্ড বডি অন দ্য আদার হ্যান্ড, ইন ওয়ান হ্যান্ড। তারপর আমি হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 দেখলাম, বডি প্যারাগ্রাফ 2 হবে অন দ্য আদার হ্যান্ড। ক্লিয়ার এই বিষয়টা? হ্যাঁ সবাই? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড যে বডি প্যারাগ্রাফ 1 আর জি বডি ম্যাম। প্যারাগ্রাফ 2 তে কেমন হবে? Right. আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, বেশি কিন্তু হার্ড না, কিন্তু আপনাকে জাস্ট হচ্ছে কিছু রিজনিং জানা লাগবে। We have this. তারপর আমরা দেখবো হচ্ছে হাউ টু রাইট আ টপিক সেন্টেন্স। একটু করে দেখে নেই। The very first sentence in your supporting paragraph should be the topic of each sentence. Each paragraph should have one main idea only. এখন আমরা দেখতেছি কি বডি প্যারাগ্রাফ গুলো যে লিখবো, এই জিনিসটা আমার ক্লিয়ার থাকতে হবে যে each paragraph should have one main idea only। আমি কিন্তু সব একসাথে করতে চাই কিন্তু সবগুলাই ফেল করতে, কারণ একটু আগে আমরা কি দেখছিলাম এই জায়গাটাতে যখন আমরা দেখতেছি শুধুমাত্র আমি কিনে কথা বলছি একটা মেইন পয়েন্টই, আমি গ্র্যান্ড প্যারেন্টস দিয়ে কথা বলছি, আই স্টিক টু গ্র্যান্ড প্যারেন্টস।
আমি হচ্ছে বাকি ওই যে কি বললাম যে অন্যর অপিনিয়নটা দিতেছি না, অন্য কিছু রিলেটেড কিছু বলতেছি না। পিকু, আমি ফিক্স মাইন্ডসেটে ছিলাম তোমার আমি পড়াটা পরে যে চলে আসো। আমার পুরো টপিকটাই, আমার পুরো যে বডি প্যারাগ্রাফটা হবে এটা গ্র্যান্ড প্যারেন্টস রিলেটেড, যারা হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস কে হচ্ছে ট্রাস্ট ওই রিলেটেড হবে। সো ওয়ান মেইন আইডিয়া ফর ইচ। আমি যদি 2-3টা টপিক হচ্ছে একই বডি প্যারাগ্রাফে দিই তাহলে ওটা নট প্র্যাকটিস। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। সো এইভাবে তো শুরু করলেন, তারপর আম, যখন আমাদের একটা মেইন আইডিয়া হবে আর একটা টপিক সেন্টেন্স হবে তখন কি হবে, তখন হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা অনেক ক্লিয়ার হবে আর ইজি টু রিড হবে। তখন হচ্ছে এই জায়গাটাতে যদি ইজি হয় বা আমার জন্য একদম টু দ্য পয়েন্টে, যত বেশি ইজি লাগবে কথাগুলো তত বেশি কিন্তু আপনার মার্ক। এমন না যে খুবই কমপ্লিকেটেড কথা ইউজ করলে আপনি অনেক বেশি মার্ক পাবেন, তো ব্যাপারটা কিন্তু এরকম না। জানো, খুবই যত বেশি সিম্পল তত ওটার পিছে কিন্তু আরো বেশি কষ্ট হয়। তো এই জিনিসটা হচ্ছে যত ইজিলি ইউ উইল মেক ইট ফর ক্লিয়ারার, তত মার্কস পাবেন আপনি। আর এখানেই আপনার কোহেরেন্সের মার্ক। থিঙ্ক অফ দ্যাম এজ সাইন পোস্ট দ্যাট ডিরেক্ট দ্য রিডার। তো এইভাবে কিন্তু যখন আপনার বডি প্যারাগ্রাফ ওয়ানটা পড়বে মানুষটা কিন্তু বুঝে নেবেন যে ফেলবে যে আপনি গ্র্যান্ড প্যারেন্টস রিলেটেড এই বডি প্যারাগ্রাফ। আচ্ছা, তো লেটস লুক এট another question. Most high-level positions in companies are filled by men, even though the workforce in many development countries is more than 50% female. Companies should be required to allocate a certain percentage of this position to women. Do you agree? এটার ডেফিনেশন আমাকে মানে পুরো একটু অ্যানালাইসিস করবে মিস জানবি। জানবি, আর এদের ইয়েস মিস। এটা আমাকে ব্যাখ্যা করে দাও। মিস আমার কাছে অনেক কঠিন লাগতেছে, হচ্ছে যে কঠিন আমার সব লাগতেছে মাথা বুঝে যাচ্ছে। হ্যাঁ কারণ হচ্ছে আপনি কিছুই বুঝতেছি না। আপনি লাস্ট ক্লাসে ছিলেন না, এই কারণে। লাস্ট হ্যাঁ ক্লাসে হচ্ছে আমি আপনি কিছু রেকর্ডিং বুঝতেছি না, আমার করছেন সব কিন্তু মাথায় উঠতে যাচ্ছে। রেকর্ডিং এর ফিলটা হচ্ছে আসলে পাওয়া যায় না, যেটা আমি মনে করি, তাই না? মানে জাস্ট যখন আপনি অ্যাকচুয়াল ক্লাসে থাকবেন তখন অনেক কিছু কোয়েশ্চেন আজ করে ফেললে ওই ডাউট গুলো থাকে না, যেটা এখন হ্যাঁ আপনি হ্যাঁ। ফেস করতেছেন। আচ্ছা, তাহলে মিস আহ কয়টা ক্লাস গ্যাপ গেল, মানে লাস্ট কয়টা ক্লাস হলো? 2টা ক্লাস মনে হয় গ্যাপ গেছে, তাই না? 2টা লাস্ট গ্যাপ উইকে গেছে এই কারণে, হ্যাঁ, রাইট। আমি কিছু বুঝতেছি না, আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কি বলবো না বলবো, কারণ কোনো আর হচ্ছে কোশ্চেন আপনি মাথায় আসতেছে না। আপ- আমারও। এই যে আপনি যে মিস দিচ্ছেন দেখছেন, লাস্ট কিছু ক্লাসে অনেকেই ছিল, ক্লাস খালি খালি ছিল। নেক্সট ক্লাস থেকে হচ্ছে যে ইয়া করবো, এই ভিডিওগুলো দেখে তারপরে হচ্ছে যে হ্যাঁ, করবো। ভিডিওগুলো সুন্দরভাবে দেখে কোয়েশ্চেন লিখে রাখবেন যে কি কি আপনি বুঝেন না, তারপর আমাকে আচ্ছা আস্ক ঠিক করবেন। আছে, ওকে আর মিস্টার সাদিক ওকে। তো একবার রেকর্ডিংও মনে হয় দেখেননি, দেখছেন? না ম্যাম, টু বি অনেস্ট দেখি না, এবার দেখবো এই আজকে। কারণে এই জিনিসগুলো বোঝার জন্য লাস্ট ক্লাসটা করা অনেক ইম্পর্টেন্ট ছিল। এরকম কে কে ছিল ওটার মধ্যে? অনেক কম মানুষ ছিল, মিস্টার শহীদুল ছিল। তো ওই জন্য এখন ইজি লাগতেছে, বাট বাকিদের জন্য হার্ড লাগবে একটু। আর যারা নতুন আছেন কি অবস্থা, কি বলতেছে কিছু বুঝতে পারতেছেন? মাথার মধ্যে যাচ্ছে সবার। মিস্টার মামুন আর মিস্টার জি তহিদ মিস, বুঝতেছেন? জি কিছু কিছু বুঝতে পারছি। Good. আরেকটু ক্লাস করলে মনে হয় ক্লিয়ার হবে আর যাক, কি। আলহামদুলিল্লাহ, আপনারা তো একদম নতুন, তো একটু টেনশন করবেন না। এগুলো ধরেন হচ্ছে আপনি জাস্ট কিছু আইডিয়া নিচ্ছেন সবকিছুর ব্যাপারে, কারণ এটা আবার আমি প্রথম থেকে আপনাদেরকে শিখাবো। সো ডোন্ট ওয়ারি। তো এটা হচ্ছে আচ্ছা, এই কোয়েশ্চেনে তাহলে আমাকে হচ্ছে মিস নুসরাত explain করবেন। এখানে বোঝানো হয়েছে যে অনেক কোম্পানি আছে যেখানে হাই লেভেল যে পজিশন গুলো আছে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ দ্বারা মানে পুরুষরা কাজ করে। যদিও অনেক ডেভেলপ কান্ট্রি বা উন্নত দেশগুলোতে আহ উইমেনরা 50% আর কি কাজ করে। 50% এর অনেক বেশি? ডেভেলপ উন্নত কান্ট্রিতেই হ্যাঁ 50% বেশি উমেনরা কাজ করে। কোম্পানি শুড বি রিকোয়ার্ড টু অ্যালোকেট, মানে কোম্পানি গুলোকে একটা সার্টেন পার্সেন্টেজ আর কি মহিলাদের জন্য রাখা উচিত, যে এত পার্সেন্ট লিস্ট মহিলারা থাকবে, মানে এটা রাখা উচিত। এটা কি আচ্ছা আপনি আচ্ছা। এগ্রি করেন অথবা এগ্রি করেন? রাইট। তো এই কোয়েশ্চেনটা পড়ার সাথে সাথে আমাকে কিছু পয়েন্ট আমাদের মাথায় রাখা লাগবে। একটা হচ্ছে ফরের সাথে আর একটা হচ্ছে এগেইনস্টে। ফরের সাথে আমি কি করব, যে যদি আমি এটাতে এগ্রি করি তার মানে আমি ফরের পক্ষে, এটার বিপক্ষে থাকলে আমি কি বলবো, আমি এগেইনস্টে আছি। পরের জন্য আমি যদি বলি যে হ্যাঁ আমি এগ্রি করি যে এরকম একটা মানে সার্টেন পার্সেন্টেজ
যে মহিলাদেরকে দেওয়া যাবে এমন প্রত্যেকটা কোম্পানিতে থাকা উচিত যদি থাকে, তাহলে আমি কি কি ভাবে চিন্তা করতে পারি? ফেয়ারনেস, মেল অ্যান্ড ফিমেলের মানে যেন আমরা ফেয়ার হই, যেন এমন না যে কাউকে বেশি দিয়ে দিচ্ছে কাউকে কম দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে ইকুয়ালিটি, মেল এন্ড ফিমেল যে একটা ইকুয়ালিটি থাকে ওটা যেন করি। তারপর ডিসক্রিমিনেশন, যেন মেয়েরা না ছেলেরা না মনে করে যে দে আর হায়ার দেন মেল, বা মেয়েরা যেন মনে না করে দে আর হায়ার দেন মেল, যেন একটা ডিসক্রিমিনেশনটা যেন না হয়, বা ওদের কম প্রায়োরিটি দেওয়া, কম বেনিফিট দেওয়া, এরকম যেন না হয়। আর আরেকটা জিনিস হচ্ছে women women outperform men in many jobs। অনেক জবে দেখা যায় যে যে ছেলেদের থেকে হচ্ছে মেয়েরা হচ্ছে ভালো পারফর্ম করতে পারে, কারণ সবকিছু স্ট্রেসটা হচ্ছে মেলস ক্যানট টেক ইট। তো ওই জিনিসটা আবার উইমেনরা করতে পারে। তো এইটার কি আপনি যেহেতু আপনি এগ্রি করতেছেন যেটা করা দেওয়া একদমই উচিত, তো এই জন্য আপনি এইভাবে বলবেন। তারপরে হচ্ছে ইভেন স্কুল ইউনিভার্সিটিতে মানে এই সময় কিন্তু উমেন কিন্তু বেশি ভালো স্কোর করে থাকে। যদি আমি দেখি প্রত্যেকটা ক্লাসে, মেজরিটি অফ দ্য ক্লাসেসে মেয়েদের স্কোরটা একটু হায়ার, মেজরিটি, আমি একটু ইয়াকে বললাম। তো এই কারণে এগুলো হচ্ছে আপনার ফর, কি বললেন? ইউনিভার্সিটি কারণ তো মেয়েরাই টিচার বেশি হয়। হ্যাঁ, টিচার্স আর হ্যাঁ মোস্টলি মেলস, আর হচ্ছে কারা ছেলে, কারণ হ্যাঁ আমার বান্ধবী ফিমেলস। মানে আমাদের ইউনিভার্সিটির ফিমেল ছিল তো ফার্স্ট ক্লাস ফার্স্ট ইউনিভার্সিটি মানে জাহাঙ্গীর ইউনিভার্সিটি টিচার আর কি। মানে দেখা গেছে ফিমেলদের যেটা হয় আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা বেশি, ম্যানেজমেন্ট করতে পারে, বা হচ্ছে কোন জায়গায় কোন- কোনটা বলতে হয়, দে ক্যান ডু ইট, অনেক ধরনের কিছু থাকে যেটা মেলদের থাকে না। বা পেশেন্স না রিলেটেড একটু সেটা কম। মানে অর্গানাইজলি ভালো হতো সবকিছু কথাবার্তা বা হুম। এরকম অ্যাজ হ্যাঁ, ইউজুয়াল শি ক্যান বি ক্যাপাবল আর কি মেবি, জানা হলে তো সম্ভব না ভালো রেজাল্টও করে। তো এটা আর কি মেজরিটি দিক দিয়ে আপনি কথা বলবেন, এমন না যে হ্যাঁ না আমাদের ক্লাসে আমি দেখছিলাম যে ছেলেরাই ফার্স্ট। It's not about us, it's about the majority of the public। তো এটা হচ্ছে আপনার ফর। এগেনস্টে কি থাকবে? should be based on merit not gender। এখন এগেনস্টে আপনি এটাতে এগ্রি করেন না যে মহিলাদেরকে একটা সার্টেন পার্সেন্টেজ দেওয়া দরকার, তখন আপনি দুই দুই পক্ষের মানুষকে চিন্তা করবেন। একটা তো আপনি ফরে গেলেন, এখন এগেনস্টে হলে কি বলবেন? যে এরকম পজিশন শুড বি বেসড অন মেরিটস। মেরিটস মানে কি? মানে সে কতটা হচ্ছে মানে ধরেন ধরেন ওনার ওনার রেজাল্ট কেমন, বা হচ্ছে উনি কি কি পারে, মেধা ওনার দিয়ে স্কিলস যাচাই করা। অনুযায়ী মেধাবী। হ্যাঁ, ওটা দিয়ে জেন্ডার দিয়ে যেন যাচাই না করি, যে শুধুমাত্র ফিমেল বলে যে সবচেয়ে সবকিছুতে ভালো হবে তা তো না, তাই না? এটা এটা এই জিনিসটা আমি বলতে পারি। ম্যাম এখানে একটা কথা, এগ্রি ডিসএগ্রিতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি যদি এগ্রি করি সেক্ষেত্রে আমি দুইটা বডি পার্টই আমি এগ্রির পক্ষে দিব। অনেক ক্ষেত্রে এটা করে। প্লাস আরেকটা দেখেছি যে এগ্রি করলেও একটা এগ্রি রাখে আর একটা ডিসএগ্রি রাখে। তো ওটা হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি, ওটা হচ্ছে একটা আলাদা। ওটা হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি, ওটা তার মানে হচ্ছে আপনি কতটুকু এগ্রি করেন। ওই সময় আপনি এগ্রি ডিসএগ্রি দুটোই দিতে পারেন। কিন্তু যখন আমাকে সিম্পলি আস্ক করে ফেলবে যে আপনি এগ্রি করেন, ডু ইউ এগ্রি, তখন আপনাকে স্ট্রেট কাট একটাতে থাকবে। তো এটাই ডিফারেন্স। কোয়েশ্চেনের মধ্যে যদি আপনাকে আস্ক করতো যে কতটুকু আপনি এগ্রি করেন বা ডিসএগ্রি করেন, তখন আপনি দুইটা মিলিয়ে বলতে পারেন। বাট ইফ দে আস্ক ইউ ডু ইউ এগ্রি, তার মানে আপনি কি এগ্রি করছেন কি করছেন না, এই দুইটার ছাড়া আর কোনো আছে? আর কিন্তু ম্যাম যখন এগ্রি ডিসএগ্রি বলবে আমি যখন মানে যে কোনো একটা পার্ট এলে আমার জন্য বেটার হয় না, না আমি দুইটা পার্টি লিখবো কোনটা? ওই যে টু হোয়াট এক্সটেন্ট দিলে? এগ্রি ডিসএগ্রি করে? হ্যাঁ, হ্যাঁ, তখন আমার কাছে মনে হয় কি একটাতে দিলেই ফিট করা ভালো, ভালো ডাবল লিখতে না হবে করে। একটা না। যখন আমি ডিসএগ্রি দিতে যাবো তখন তো আমি অনেক ক্ষেত্রে মানে হজবরল হয়ে যাবে, দেখা যাচ্ছে টাইম মেনটেন করা বা অন্যান্য জিনিসগুলো আমার জন্য খুবই মানে টিপিক্যাল হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা ডেফিনেটলি যদি আপনার ম্যাম প্র্যাকটিস থাকে তাহলে ওইটাই গুড। মানে এখানে কনক্লুশনে আর কি বলতে পারি যে যদিও আমি যদিও অনেকে মনে করে যে এটা ভালো, কিন্তু আমি মনে করি যে এই জিনিসটা ভালো, এভাবে আর কি কনক্লুশনে একটা স্টেটমেন্ট দিতে পারো। দিয়ে দেওয়া যায়। জি, জি। ম্যাম তাহলে আমরা এটার উত্তরটা ইয়া শুধু আমরা এগ্রি করি। আচ্ছা, আমরা এগ্রি করি আর কি কি কারণে এগ্রি করি, এগ্রি করার বেনিফিট গুলা কি কি, এগুলো দিব, তাই না? তো এইগুলো দিব। তো এই জিনিসগুলো ধরেন হচ্ছে আপনি ফর ক্যাটাগরি, তো আমি যেহেতু এটার পক্ষে, তখন আমার দুইটা রিজনই করতে হবে। আর আমার টপিক সেন্টেন্স মানে হচ্ছে ডিসক্রিপশনটা, প্রথম যে লাইনটা থাকে ওটাকে আমরা টপিক সেন্টেন্স বলে প্যারাগ্রাফে। তো আমি দুইটা রিজন করব আর আমি একটা টপিক সেন্টেন্স লিখবো।
ইউ শুড অলওয়েজ, দুইটা করতেছি কেন, একটা টপিক সেন্টেন্স ওয়ান হবে বডি প্যারাগ্রাফ ওয়ানে, টপিক সেন্টেন্স টু হবে বডি প্যারাগ্রাফ টুতে। তো তাহলে আমি দুইটা রিজন করব, আর দুইটারই আমি টপিক সেন্টেন্স দিয়ে দিলাম। তারপর ইউ শুড অলওয়েজ স্পিক দ্য আইডিয়াস ইউ নো মোস্ট অ্যাবাউট, অর ইন আদার ওয়ার্ডস ক্যান এক্সপ্লেন এন্ড সাপোর্ট দেম। অনেক সময় কি হয়, আপনি সত্যিকার অর্থে আপনি কোনোটায় আসলে এগ্রি করেন না, কিন্তু আপনি এটার ব্যাপারে আবার বেশি জানেন, এরকম এসে যায়, এমন এমন টপিক আসে যে আসলে মানে আপনি যেমন মানুষ ওটাতে আপনি এগ্রি করেন না, কিন্তু এটার ব্যাপারে আপনার এক্সাম্পল বেশি জানা আছে, ঠিক আছে, কিন্তু তখন কিন্তু আপনাকে এটা ওটাই লিখতে হবে, তাই না? কারণ তখন তো আসলে আপনি মানুষ হিসেবে কেমন সেটা যাচাই করতেছেন, আপনি ইনফরমেশন দিতে পারতেছেন কিনা, তাই না? ধরেন যদি এমন হইতে পারে আপনি চুরির ব্যাপারে হচ্ছে এগ্রি করেন, কারণ আপনি চুরির ব্যাপারে কিছু ল জানেন, আপনি ল স্টুডেন্ট হয়ে থাকলে তখন আপনি কিন্তু ল ইজিলি করে ফেলতে পারতেছেন, আপনি ওটার সাথে হচ্ছে কোনো কিছু অ্যাড করতে পারতেছেন ইজিলি, কিন্তু আসলে কিন্তু আপনি চুরিতে সাপোর্ট করেন। সো এই ক্ষেত্রে আপনি সেটাই চুজ করবেন যেটার ব্যাপারে আপনি এক্সপ্লেন করতে পারতেছেন আর এক্সাম্পল দিতে পারতেছেন। তো হ্যাঁ, এটা কিন্তু একটু মিস হেল্প যদি করবে। যদি হুম। এরকম কিছু হয় যে টপিকটা হচ্ছে অনেক কন্ট্রোভার্সিয়াল, কিন্তু সেটাকে আমি লাইক এগ্রি করি, মানে হচ্ছে যে সবাই এগ্রি করে না কিন্তু আমি এগ্রি করি, সেটা কি লেখা যাবে? মানে সেক্ষেত্রে হ্যাঁ, কি নিজের মতামত যুক্তি দেওয়া যাবে? হ্যাঁ, মানে আমি যুক্তি দিতে যুক্তি পারবো, দেওয়া যাবে, কারণ দিতে যেটা আমি পারবো। এগ্রি না করি সেটা কিন্তু আমার যুক্তি আমার মন থেকে আসবে না বা অটোমেটিক্যালি হ্যাঁ, আসবে না, তাই না? হ্যাঁ, 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 দিতে পারবো। বাট কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে মানে যুক্তি দেওয়া যাবে, মানে যুক্তি দিয়ে হ্যাঁ, নিজে আর কি দেখানো দিতে যাবে। পারবেন, কারণ আপনার যুক্তি আপনার জন্য যুক্তি হলেই হইলো, এক্সামিনার জন্য হওয়ার দরকার নেই, আপনি যে দিতে পারছেন কিছু একটা ওটাই ম্যাটার করে, এটাই হচ্ছে সহজ বুঝতে ভাষায়। পেরেছি। বুঝতে পারছেন? তো এটাই তো ও- এইটা এইভাবেই জাজটা করা হবে। So women should be allocated a certain percentage of role because to not do so discriminates against them because of their gender. তাহলে আমি দুইটা রিজন পিক করলাম, আমি তো ওখানে কয়েকটা রিজন দিছিলাম ফরেন, তাই না? এই দুইটার থেকে আমি যে কোনো দুইটা চুজ করবো, দুইটা রিজন আমার স্ট্রং থাকতে হবে যেটা নিয়ে আপনার বেশি আইডিয়া আছে। তারপর আমি কি করব, বডি প্যারাগ্রাফ ওয়ানে আমার টপিক সেন্টেন্স রেডি করবো যে women should be allocated a certain percentage অফ রোল বিকজ টু নট ডু সো। এটা মানে কি, কারণ যদি এটা না করা হয় তাহলে তাদেরকে ডিসক্রিমিনেট করা হচ্ছে বিকজ অফ দ্য জেন্ডার, এটা আমি নিলাম। আবার টপিক সেন্টেন্স টু যেটা বডি প্যারাগ্রাফ টু তে থাকবে, females should be given a bigger share of jobs because women currently outperform males in most university subjects. তো আমার যে সেকেন্ড রিজনটা আমি চুজ করলাম, তাহলে কিন্তু এই যে কয়েকটা রিজন এখানে দেওয়া আছে, কিন্তু আপনি যে কোনো দুটা চুজ করুন, দুইটা করলে এনাফ, মোর দেন এনাফ ফর ইউ। তো এইটাই হচ্ছে আপনার টপিক সেন্টেন্স এইভাবে সাজাবেন। আপনি আপনার ডিসক্রিপশনও দিলেন যে মহিলাদেরকে একটা সার্টেন পার্সেন্টেজ রোল দেওয়া লাগবে, এটা বললেন। তারপরে বিকজ, আর এখানে একটা সুন্দর কথা বলছে, বিকজ টু নট ডু সো, কারণ এটা যদি না করা হয় তাহলে এটা ডিসক্রিমিনেট করা হচ্ছে, তাহলে কিন্তু এটা সুন্দর, শুধুমাত্র বিকজ না বলে সে সে করলে আমরা কি বললাম, বিকজ এটা না করা হলে ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে। আর একটা সেকেন্ডটাতে দিচ্ছি কি, আমি এখন আবার উইমেন আবার এলোকেট আবার সার্টেন না দিয়ে আমার কিন্তু একদম কথাগুলোকে অনেকগুলো সিনোনিম জানা লাগছে। উইমেনকে আমরা ফিমেলস বললাম, শুড বি গিভেন, এখানে এলোকেটেড না বলে আমি গিভেন বললাম। আ বিগার শেয়ার অফ জবস, আ বিগার শেয়ার অফ জব, সার্টেন পার্সেন্টেজ না হলে বিগার শেয়ার অফ জব বিকজ উইমেন কারেন্টলি আউটপারফর্ম মেলস ইন মোস্ট ইউনিভার্সিটি সাবজেক্ট। এই দুইটা রিজন হচ্ছে আমার টপিক সেন্টেন্স যেগুলো আমি ক্রিয়েট করবো। আচ্ছা, আমাদের আইডিয়া এক্সপ্লেন করার জন্য একটু আগে আমরা যখন দেখলাম না ওই যে চাইল্ড কেয়ারের সময় ইন আদার ওয়ার্ডস কথাটা ছিল, মনে আছে এটা? এগুলো কি কিন্তু আমরা জি বলি জি হচ্ছে আমাদের লিঙ্কিং এর ওয়ার্ডস গুলো। তাহলে আমি তো যখন কিছু এক্সপ্লেন করতে যেমন বিকজ না বলে আমরা কিন্তু বলতে পারি দ্যাট ইজ টু সে, দ্যাট ইজ টু সে ইন আদার ওয়ার্ডস, এটা বিকজ এর পরিবর্তে আমরা বলতে পারি, right? That is to say, in other words, this is because, the reason is, as a result, as a consequence, therefore, right? তো এটা ডিপেন্ড করে কনটেক্সট অনুযায়ী, কিন্তু আমি কিন্তু বলতে পারি যে she is an she is a really observing student, that is to say she pays attention to every detail in the class। বুঝতে পারছেন? তাহলে আমি কি দ্যাট ইজ টু সে দিয়ে বিকজ এর কথাটাই আমি হচ্ছে সুন্দরভাবে বলবো। So another way to say because is clear? তারপর আমরা কি করলাম, ওই যে আমরা তো প্রথমটাতে কি করছিলাম যে উইমেন শুড বি অ্যালোকেটেড সার্টেন, এটা ছিল আমাদের হচ্ছে ওই যে টপিক সেন্টেন্স। আবার এখানে হচ্ছে কি ছিল, এটা হচ্ছে এটুকু হচ্ছে টপিক সেন্টেন্স আমার। আবার
এটা হচ্ছে আমার টপিক সেন্টেন্স। আমার টপিক সেন্টেন্সকে আমাকে এক্সপ্লেনেশন দিতে হবে, তাই না? আমরা কি দিয়ে এক্সপ্লেনেশন দিব? এই যে এজ এ রেজাল্ট, দিস ইজ টু সে, দ্যাট ইজ টু সে, এটা দিয়ে আমি হচ্ছে কানেক্ট করব, কানেক্ট করে আমার এক্সপ্লেনেশনটা দিব। এজ এ রেজাল্ট, women women will be denied jobs not because of their intellect or skill but simply because of their sex. তো হচ্ছে জিনিসটা যেটা হচ্ছে, এখানে হচ্ছে আমি কারণটা বললাম যে যদি এটা না করা হয় তাহলে মানুষরা হচ্ছে মানে তারা হচ্ছে ডিসক্রিমিনেশনের শিকার হবে, এবং এজ এ রেজাল্ট কনসিকুয়েন্সে যেতে হবে। তখন আমি দিস ইজ টু সে বলছি না, এজ এ রেজাল্ট বলছি, কারণ আমি বলেই দিছি যেখানে ডিসক্রিমিনেশন হবে। এজ এ রেজাল্ট উইমেন উইল বি ডিনাইড জবস নট বিকজ অফ দ্য ইন্টেলেক্ট, তাদের ম্যাম বুদ্ধিমত্তার এই জন্য না। এই টপিকগুলোর একটু ইন্ট্রোডাকশন থাকতে একটু ভালো হতো না, আরেকটু ভালো ইন্ট্রোডাকশনটা এই আমাকে এই একটু টপিকটার এক্সাম্পল মানে কি বলে, ইন্ট্রোডাকশনের কথা বলছেন? এটা আছে মনে হয়, আমি দিয়ে দিব, দেখেন। So as a result, women will be denied job not because of their intellect or skill, but simply because of their sex. And example two হচ্ছে, female should be given a bigger share of job because women currently outperform males in most university subjects. That is to say, those young women are just as qualified as men, if not more, and should therefore be given at least an equal share in the job market. তো আমি কারণটা দুইটার জন্যই বলে দিচ্ছি। তো দুইটা কারণ বলার পরে আমি হচ্ছে এক্সাম্পলের দিকে যাব। তো একটা ভালো সাপোর্টিং প্যারাগ্রাফ আমরা জানি এক্সাম্পল দিয়ে হচ্ছে আমাদেরকে করতে হবে। এখন মেইন প্রবলেম হচ্ছে আমরা ওই যেটাকে যেটা বললাম যে আমরা যখন এক্সাম্পল নিয়ে ভাববো তখন আমরা স্পেসিফিক হতে পারি না। ইফ ইউ কান্ট থিঙ্ক অফ আ গুড এক্সাম্পল ইন দ্য IELTS test, make up one. You should research and use real examples in school and university, but in the test it is fine to make them up. It is not a test of your knowledge, it is a test of your written English. The examiners will never check the examples and are only worried about how they support your. তো আপনি কি এক্সাম্পল দিচ্ছেন ওটা স্পেসিফিক্যালি যে আপনাকে হচ্ছে গুতাবে না, বা ওরা অনলাইনে যে সার্চ করবে না, যে উনি যে বললো 59% রিসার্চ করা শুরু করে দেবে। সো ইউ ক্যান মেক দ্যাট আপ, ঠিক আছে? তো এক্সামে আপনি অবশ্যই এটা মেকআপ করতে পারেন, কিন্তু ওই এক্সাম্পলটা যেন আপনার এক্সপ্লেনেশনটার সাথে কানেক্টেড হয়। দ্যাট ইজ হোয়াট ইজ গোইং টু। কিন্তু এই যেখানে কি বলছে, যখন আপনি বাসায় করতেছেন তখন রিয়েল এক্সাম্পল গুলো ইউজ করবেন। হু নোজ ওই এক্সাম্পল গুলো আপনি রিয়েল লাইফে যখন আপনার অ্যাকচুয়াল এক্সাম পেপারে ইউজ করতে পারেন। তো যখন আপনি বাসায় করতেছেন তখন মেক মেক করবেন না। বুঝতে পারছেন পয়েন্টটা? তখন আপনি একটু রিসার্চ করেন। হ্যাঁ, আচ্ছা এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন ফর এক্সাম্পল many women fail to get jobs solely based on their gender. Example two হচ্ছে many business women in Asia find it difficult to get jobs as CEOs despite having the same qualification as men. তো এগুলো সব জাস্ট হচ্ছে এটা দেখেন, এটা কিন্তু কোনো পার্সেন্টেজ দেন, এটা জাস্ট বলছে যে সিইও হিসাবে অনেক মহিলারা জব পায় না, যদিও হচ্ছে সেম কোয়ালিফিকেশন মেলদের মতো। তো এটা হচ্ছে আপনি এরকম এরকম এক্সাম্পল জাস্ট আপনার যে ফর এক্সাম্পল ইন 2014 অনলি 9 অফ সিঙ্গাপুরস 10, এটা খুবই ডিটেইল একটা ইনফরমেশন, এটাও বানাইতেও পারে না বানাইতে পারে, উই ডোন্ট নো, কিন্তু আমাদের কাছে এখন মনে হচ্ছে রিয়েল, কারণ জাস্ট বিকজ ওদের ওয়ার্ডিংটা এত সুন্দর করে। এটাই। তো আপনাদের কাজ হবে এটা করা বাসায়। ইনক্রিজিং দ্য প্রাইস অফ পেট্রোল ইজ দ্য বেস্ট ওয়ে টু সলভ দ্য গ্রোয়িং ট্রাফিক অ্যান্ড পলিউশন প্রবলেম। হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তো এটা যেহেতু কনক্লুশন করি নাই, ইন্ট্রোডাকশনটা একটু ট্রাই করবেন। আমি আগের যেটা করলাম ওটার ইন্ট্রোডাকশনটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো ইন্ট্রোডাকশনটা বডি প্যারাগ্রাফ 1 and 2 টা করবেন, কনক্লুশনটা আমরা পরের ক্লাসে শিখব, ঠিক আছে? এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, এমনি তো ফাইলটা যাবে, তো এটা স্ক্রিনশট। ওকে, ডান, দ্যাটস অল ফর টুডে। আমাদের কতটুকু বাকি আছে একটু দেখে নিই। অনেকটুকু আছে। তাহলে হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে আমাদের মোটামুটি একটা জায়গায় আসবে, তারপরও কিছু থাকবে, আরো দুই তিনটা ক্লাস থাকতে পারে। ঈদও আসতেছে, প্রবাবলি দিস মান্থ, এই মান্থটা পড়েই যাবে। তো এটা হচ্ছে কথা। আর তাছাড়া নেক্সট ক্লাস আমি কি বলছি, আমি স্পিচ শুনবো সবার, তো তার সাথে তার মানে বডি স্পিকিং পার্ট 2 তে যেভাবে আনসার দেবেন ওভাবে একটু রেডি করে আসবেন, ঠিক আছে? আর যদি আমি একটু সময় পাই ক্লাসের লাস্ট 10 মিনিট আমি একটু স্পিকিং পার্ট 3 নিয়ে কথা বলবো। নেক্সট ক্লাস পাবে স্যাটারডে। ওকে, ঠিক আছে, দ্যাটস ইট, আই টেক ইট নাও। Okay, bye.